চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আমাদের সাথে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আজকে আমরা আছি 46তম বিসিএস এর প্রস্তুতি নিয়ে পূর্ণাঙ্গ লাইভ মডেল টেস্টের পর্ব 1 নিয়ে আমরা আমাদের দরজায় করা নাড়ছে 46তম বিসিএস 26 এপ্রিল 2024, অর্থাৎ প্রায় 25 দিনের মতো সময় আছে। এই 25টা দিনে আপনি আপনার মডেল টেস্টকে কি করে শানিত করবেন, অর্থাৎ আপনার প্রস্তুতিকে শানিত করার জন্য আপনার মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই। বিসিএস এর একেবারে শুরুর দিকে বিসিএস যখন একবারে দরজায় করা নাড়ছে তখন আপনাকে মডেল টেস্ট দেওয়ার তেমন কোনো বিকল্প রাস্তা নেই। মডেল টেস্ট দিতেই হবে, কারণ এখানে কিছু ভুল ত্রুটি হবে। একটা প্রশ্ন দাগাতে গিয়ে আরেকটা দাগিয়ে দেবেন, এখানে কিছু ভুল ত্রুটি হবে। এই ভুল ত্রুটি যেন আমাদের ফাইনাল বিসিএস পরীক্ষার মধ্যে না হয়, এই জন্য আমরা প্রত্যেকটা পর্বেই আলাদা আলাদাভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে চলে আসবো এক একটা বিষয় নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আছি বাংলা এবং ইংরেজি বিষয় নিয়ে। আর আমাদের আজকের এই ক্লাসটি সৌজন্য ছিল বিসিএস স্পেশাল মডেল টেস্ট। বিদ্যাবাড়ির বিসিএস এর যে স্পেশাল মডেল টেস্ট বইটি রয়েছে এটি যারা তৈরি করেছেন আমাদের বাংলাদেশের আমাদের বিদ্যাবাড়ির দেশ বিখ্যাত যে বরেণ্য টিচার আছেন, ওনাদের মধ্যে যারা ক্যাডার এবং নন ক্যাডারে কর্মরত আছেন ওনাদের সমন্বয়ে তৈরি করা হয়েছে আমাদের এই মডেল টেস্ট বইটি। তাহলে চলুন আপনারা দুটো কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আমি হয়তো হালকা একটু বিশ্লেষণ করব। আপনারা সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড সময় পাবেন। এই 20 থেকে 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে উত্তরটা কমেন্টে লিখতে হবে। প্রয়োজনে আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন, প্রয়োজনে আপনি খাতা কলম নিয়ে একটু বসেন, তাহলে আপনাকে লাস্টে আবার কাউন্ট করবেন যে আপনার কতটি প্রশ্ন সঠিক হয়েছে। কতটি প্রশ্ন আপনার সঠিক হয়েছে এটা আমরা আবার লাস্টে একটু কাউন্ট করব। আমরা এর আগে একটু দেখতে যাচ্ছি যে আপনারা কয়টা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন। বিশ্লেষণ করব। বাংলা চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? আদিযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, অতি আধুনিক যুগ। অতি আধুনিক যুগ যেটাকে বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। পোস্ট মডার্ন পিরিয়ড। আপনারা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমি উত্তর সঠিক বলে দেব এবং মার্ক করে দেব। আমি সঠিক উত্তর বলে দেব এবং মার্ক করে দেব, কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনি কতটি প্রশ্ন ধরতে পেরেছেন। আমরা যখন মডেল টেস্ট দিতাম পরীক্ষার আগে বেশি বেশি করে মডেল টেস্ট দিতাম, যে একসাথে বসতাম 3 জন 4 জন 5 জন একটা প্রশ্ন নেই, এরপরে একজনের প্রশ্ন আরেকজন উত্তর কাউন্ট করতাম, এই তোমারটা কত হয়েছে, আমারটা এত হয়েছে, ওরটা কত হয়েছে। এটা আমাদের একটা বৈশিষ্ট্য ছিল। ওকে, এখন তো বাংলা সাহিত্যের চর্যাপদ প্রশ্নটা সহজ কিন্তু অপশনটা সহজ না। অপশনটা একটু ঘুরিয়ে দিয়েছে। খুব বেশি যে কঠিন করেছে তা কিন্তু না, খুব বেশি যে কঠিন করেছে তা কিন্তু না। প্রশ্নটা সহজ কিন্তু আপনাকে একটু গুলিয়ে ফেলতে যেন না হয়। আদি যুগ আমরা জানি সবসময় এখানে উত্তর হবে কি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। সচরাচর আদি যুগ আমরা এটা পাই না, তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। সেই 650 অথবা 950 সাল থেকে 1200 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল, এরপরে 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ, 1901 থেকে বর্তমান পর্যন্ত এটাকে বলা হয় উত্তর আধুনিক যুগ বা কি বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড, আদি যুগ। বাংলা সাহিত্যের স্বভাবকবি হিসেবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরী পাটনি, চণ্ডীদাস, গোবিন্দ্রচন্দ্র দাস। উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা ধারাবাহিকভাবে আজকে বাংলা ইংরেজি আসছে, এরপরে আসবে সাধারণ জ্ঞান অংশ, এরপরে আসবে গণিত, এরপরে বিজ্ঞান। ধারাবাহিকভাবে বিদ্যাবাড়ির আয়োজনে সবগুলো সাবজেক্টই পাবেন। আপনাদের অনেকের উত্তর আমি সঠিক দেখতে পাচ্ছি। মিজানুর রহমান কেমন আছেন স্যার? আমি ভালো আছি, পঞ্চগড় থেকে বলছেন। হ্যাঁ,
ধ্রুবতারা, তাহলে মোটামুটি দেখুন ঈশ্বরচন্দ্র গুপ্ত, ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। ঈশ্বরী পাটনি, উনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র ছিল ঈশ্বরী পাটনি বা হীরামলিনী। এরপরে কি আছে চণ্ডীদাস। চণ্ডীদাস নিয়ে বাংলা একটা সমস্যা আছে যে চণ্ডীদাস কয়জন বা কে কে। আমরা এখানে যে চণ্ডীদাস পাই, এই চণ্ডীদাস হচ্ছে কি পদাবলীর কবি, হচ্ছে চণ্ডীদাস পদাবলীর কবি। তাহলে আমরা এখানে পেয়েছি কি বাংলা সাহিত্যের স্বভাব কবি। স্বভাব কবি হচ্ছে গোবিন্দ্রচন্দ্র দাস। বাংলা সাহিত্যের স্বভাব কবি হচ্ছে কে? গোবিন্দ্রচন্দ্র দাস। গোবিন্দ্রচন্দ্র দাস বাংলা সাহিত্যের স্বভাব কবি, গোবিন্দ্রচন্দ্র দাস। কোনটি পৌরাণিক মঙ্গল কাব্য? আমরা জানি বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য দুই ধরনের। আমরা জানি বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য দুই ধরনের। একটা নাম হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য, একটা নাম হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। একটা নাম হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য, আর এটার নাম হচ্ছে কি পৌরাণিক মঙ্গল কাব্য। তাহলে এখানে চেয়েছে কোনটা? পৌরাণিক মঙ্গল কাব্য। অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, দুর্গা মঙ্গল। আচ্ছা, পৌরাণিক মানে কি? মাসুদুর রহমান লিখছেন, বিদ্যাবাড়ির কাছে একটা রিকোয়েস্ট, 11 থেকে 20তম গ্রেডের এমসিকিউ ও লিখিত সমন্বিত একটা বই চাই। ইদানিক অনেক সার্কুলার আসতেছে। জি মাসুদুর রহমান, এটা নিয়ে আমরা সন্ধ্যা 7টায় আরেকটা লাইভে থাকবো, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এবং বিদ্যাবাড়ির 11 থেকে 20তম গ্রেডের জন্য একেবারে সময় উপযোগী লিখিত বই আছে। আচ্ছা, এখন আসুন, আমরা যদি জানি অন্নদামঙ্গল কিন্তু পৌরাণিক, তাহলে আমি কি অন্নদামঙ্গল, গৌরীমঙ্গল এবং দুর্গামঙ্গল, দেখুন আমরা সচরাচর কিন্তু এটা পড়ি না। যারা একটু ডিপলি পড়ালেখা করেছেন ওনারা জানেন যে গৌরীমঙ্গল এবং হচ্ছে দুর্গামঙ্গল নামে দুটো মঙ্গল কাব্য আছে, এই দুইটাও পৌরাণিক। এখন আপনার সমস্যাটা আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে সবাই কদা গিয়েছেন, কিন্তু এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হচ্ছে 3টি। এই ভুলটা আমরা বিসিএস এ সবচেয়ে বেশি করে থাকি। আমি কনফিডেন্সের সাথে ভুল করেছি। কি কনফিডেন্সের সাথে? যে আমি জানি এখানে উত্তর হচ্ছে কি ক, কি ক, খ আর গ তো আমি জানি না। অপশন যখন 3টে দেওয়া আছে তখন আপনাকে একটু ভাবতে হবে যে এখানে কোনটা উত্তরটা সঠিক হবে, কোন উত্তরটা সঠিক হবে, এটা আপনাকে একটু ভাবতে হবে। এইটাই হচ্ছে আমাদের মডেল টেস্ট দেওয়ার হচ্ছে মূল কারণ, যে আপনি কেন মডেল টেস্ট দেবেন। আপনার তো প্রস্তুতি শানিত আছে, আপনার সম্পূর্ণ 100% প্রস্তুতি আছে, কিন্তু এরপরেও আপনি কেন মডেল টেস্ট দেবেন? এটা কারণটা হচ্ছে এটা। দেখুন, এই গৌরীমঙ্গল এবং দুর্গামঙ্গল এই দুইটাই হচ্ছে পৌরাণিকের অন্তর্ভুক্ত। এরপরে আসুন, মনসামঙ্গল হচ্ছে চণ্ডীমঙ্গল, এরা হচ্ছে কি লৌকিক, লৌকিক মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। চম্পু কাব্য কি? এক ধরনের গীতিকাব্য, নাথ সাহিত্যের অপর নাম, গদ্য কাব্য, গদ্য এবং পদ্য মিশ্রিত কাব্য। কোনটা? উত্তর দিবেন। চম্পু কাব্য মূলত কি? চম্পু কাব্য মূলত কোন ধরনের কাব্য? চম্পু কাব্য মূলত কোন ধরনের কাব্য? চম্পু কাব্য মূলত কোন ধরনের কাব্য? দেখুন, এক ধরনের গীতিকা, এটার ইংরেজি হচ্ছে ব্যালেড। গীতিকা, গীতিকা মানে হচ্ছে কি ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাথ গীতিকা, লোকসাহিত্য, লোকমুখে প্রচলিত যে সাহিত্যগুলো গীত হিসাবে গাওয়া হয় তাকে বলা হচ্ছে গীতিকা। নাথ সাহিত্যের অপর নাম না, নাথ সাহিত্যের অপর নাম চম্পকাব্য না। চম্পকাব্য হচ্ছে হুলায়ুদ মিশ্র কর্তৃক রচিত শেখ শুভোদয়া। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের দুটা বিখ্যাত নিদর্শন, শেখ শুভোদয়া, হুলায়ুদ মিশ্র, এবং রামাই পণ্ডিতের লেখা শূন্যপুরাণ। রামাই পণ্ডিতের লেখা শূন্যপুরাণ এবং হুলায়ুদ মিশ্রের লেখা হচ্ছে শেখ শুভোদয়া, যে দুটা বিখ্যাত গ্রন্থ আছে। এই দুইটা বিখ্যাত গ্রন্থই হচ্ছে গদ্যে এবং পদ্যে মিশ্রিত রচনা, তাই এটাকে বলা হয় চম্পকাব্য। চম্পকাব্য হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত কাব্য, চম্পকাব্য। চম্পকাব্য হচ্ছে রামাই পণ্ডিতের শূন্যপুরাণ এবং হুলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়া। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? এটা বিসিএস এর এক্স কোয়েশন, আশা করি এটাতে কারো ভুল হবে না। দৌলত উজির বাহরাম খান, উনি কার প্রশ্ন, উনি কি করেছেন? দৌলত উজির বাহরাম খান। 4 উত্তর কি হবে? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, কুরেশি মাগন ঠাকুর, সুলতান বরবক শাহ, জমিদার নিজাম শাহ। কোনটা উত্তর করবেন? আপনি এখান থেকে উত্তর কোনটাকে ফাইনাল করতেছেন? অনেকে লিখছেন কুরেশি মাগন ঠাকুর, এই তো ঝামেলায় পড়ে গেছেন। কুরেশি মাগন ঠাকুরে এখানে গিয়ে আমার চোখ আটকে যাবে, আমি এটা বুঝতে পেরেছিলাম যে আপনার এখানে চোখটা আটকে যেতে পারে। কুরেশি মাগন ঠাকুরে কারণ আছে, কুরেশি মাগন ঠাকুরে এখানে চোখ আটকে যাওয়ার একটা কারণ হলো কুরেশি মাগন ঠাকুর ছিলেন হচ্ছে রুশাং রাষ্ট্রবার যে কজন সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন তাদের পৃষ্ঠপোষকতায় ছিলেন কুরেশি মন্ত্রী মাগন ঠাকুর, যেটা। তাহলে আপনি ওই দিক থেকে উত্তর করেছেন, কিন্তু উত্তর হচ্ছে জমিদার নিজাম শাহ। এখানে যদি আলাউল আসতো তাহলে আপনি কুরেশি মাগন ঠাকুর দিতে পারতেন। আপনি ধারণাই করেছেন এটা রুশাং রাজসভার সাথে সম্পৃক্ত, তার মানে মন্ত্রী মাগন ঠাকুর, কুরেশি মাগন ঠাকুর ছাড়া আর কেউ এখানে হতেই পারে না। কিন্তু এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই জন্য আপনাকে মডেল টেস্ট দিতে হবে বেশি করে। মুসলিম বাংলা সাহিত্য গ্রন্থের লেখককে? মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ এনামুল হক, সৈয়দ আলী হাসান, মাহবুবুল আলম। সবাই ভাষা নিয়ে রচনা করেছেন সাহিত্য, সবাই ভাষা নিয়ে সাহিত্য রচনা করেছেন, সবাই ভাষা নিয়ে সাহিত্য রচনা করেছেন, এদের প্রত্যেকেই
মুসলিম বাংলা সাহিত্য রচনা করেছেন কে? বইয়ের নাম হচ্ছে মুসলিম বাংলা সাহিত্য। মুসলিম বাংলা সাহিত্য বইয়ের নাম। মোহাম্মদ আব্দুল হাই, ধ্বনি বিজ্ঞান। সৈয়দ আলী হাসান, উনি বাংলাদেশের প্রথম জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছিলেন। মাহবুবুল আলম, ওনারও ভাষা শিক্ষা বই আছে, কিন্তু এই বইয়ের রচয়িতা হচ্ছেন মোহাম্মদ এনামুল হক। মোহাম্মদ এনামুল হক। বাংলা ভাষার প্রথম গল্পধর্মী বই কোনটি? অপশন 4টির মধ্যে থেকে খুঁজতে হবে। জয়া ভৌমিক, স্যার নিবন্ধনে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাই, প্লিজ কি করব বলেন। কোন সাবজেক্ট একটু কমেন্ট করেন, কোন সাবজেক্ট একটু কমেন্ট করেন। জয়া ভৌমিক। আচ্ছা, বাকিরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি? রামায়ণ, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি, বেদান্ত গ্রন্থ হবে। বেদান্ত, বেদান্ত, বেদান্ত গ্রন্থ। এখন আসুন, বেতাল 25 থেকে বাংলায় অনুবাদ করেছিলেন একটা গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল 25 থেকে বাংলায় একটা অনুবাদ করা গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এই বেতাল পঞ্চবিংশতি হচ্ছে বাংলায় প্রথম গল্পধর্মী বই। গল্পধর্মী বই, গল্পের মতো করে রচনা করা হয়। হিন্দি ভাষায় রচনা করেছিলেন লাল্লুজি। এই বইটাকে হিন্দি ভাষায় লাল্লুজি রচনা করেছেন হিন্দিতে। এটাকে বাংলায় অনুবাদ করেছেন 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর যখন তিনি এটাকে অনুবাদ করেছেন, এই অনুবাদ করার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি আধুনিক যুগের এই অনুবাদ সাহিত্যের মধ্য দিয়ে তিনি কি করেছিলেন? জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছেন। এই জন্য বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তক বলা হয় বা বাংলা জ্যোতিচিহ্নের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলায় জ্যোতিচিহ্নের জনক বলা হয়। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কোনটি? চিত্রগুপ্ত, অশীতিপর শর্মা, মৌমাছি, কৃত্তিবাস ভদ্র। ওনাকে ছন্দের জাদুকর বলা হয়, কিন্তু তিনি একটা নাম ব্যবহার করেছেন। আমরা দেখি শামসুর রহমান রচনা করেছেন মজলুম আদিব, কাজী নজরুল ইসলাম ছিলেন ধূমকেতু। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন পদাবলী, ভানু সিংহ ঠাকুর নামে। তা উনিও একটা ছদ্মনাম ব্যবহার করেছেন। ওনার ছদ্মনাম কোনটি? নিজের নাম তিনি নিজে লিখেন নাই। হুমায়ুন রাজন, স্যার নিবন্ধন বাংলা লিখিত কোর্স করতে চাই, আপনি আমাদের বিদ্যাবাড়ির পেজ থেকে আপনি একটু আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করেন। মাকসুদুর রহমান, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কানিস ফাতেমা তুলি লিখছেন বেতাল পঞ্চবিংশতি 1947 না, 1947 সালে বাংলাদেশ আর পাকিস্তান একসাথে ভারত থেকে স্বাধীন, ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। আরো 100 বছর আগে, 1847 সাল। লাকি আক্তার লিখছেন স্যার হিসাব বিজ্ঞান নিবন্ধন লিখিত কোনো কোর্স হবে কি? জি হবে। তাহলে আসুন, অশীতিপর শর্মা। অশীতিপর শর্মা নামে সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত অশীতিপর শর্মা নামে তিনি সাহিত্য রচনা করেছেন। মাইকেল মধুসূদন, তিনি একটা ছদ্মনাম ব্যবহার করতেন, টিমোথি। পেন পেম মানে ছদ্মনাম। টিমোথি ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী যখন রচনা করেছেন নারীর মূল্য নামে, নারীর মূল্য নামে অনিলা দেবী ছদ্মনামে রচনা করেছেন। কবি সাহিত্যিকদের, অধিকাংশ সাহিত্যিকদেরই ছদ্মনাম রয়েছে। নিম্নের কোন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের? এটা সবাই পারবেন। কোনটি কাবুলিওয়ালা গল্পের চরিত্র? কোনটি? চন্দরা। চন্দরা বিসিএস এর প্রশ্ন। খুকি, সুরবালা, শৈলবালা। প্রথম 3টা প্রশ্নে বিসিএস এসেছে, প্রথম 3টা প্রশ্নে বিসিএস এসেছে। উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবাই। প্রথম 3টা প্রশ্নে বিসিএস এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সামিনা নূর ইসলাম শিক্ষা লিখিত বেচ আছে কি? জি বেচ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছোট গল্পের নাম কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার ছোট গল্পের চরিত্র হচ্ছে খুকি। পদ্মার পলিদ্বীপ উপন্যাসটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, জহির রায়হান, আবু ইসহাক, শওকত উসমান। দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি, জহির রায়হান। আর এক ফাল্গুন, তৃষ্ণা, 1000 বছর ধরে, যুগ, আবু ইসহাক, শওকত উসমান। ওনার ছেলে বর্তমান সরকারের একজন মন্ত্রী।
পদ্মার পরিদ্বীপ, এটা একটা বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের যে কয়টা বিখ্যাত উপন্যাস আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মার পরিদ্বীপ। একজন রাইটারের একটা উপন্যাস পড়লে এই রাইটার শেষ, তার নাম হচ্ছে আবু ইসহাক। আবু ইসহাকের কি আছে বিখ্যাত একটা উপন্যাসের নাম হচ্ছে পদ্মার পরিদ্বীপ। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ অকল্যাণ ও শোভন। এটা নিয়ে একটু বাংলা সাহিত্যে একটু মানে কি আছে, কিছু কনফিউশন আছে। কেউ বলে অমুক, কেউ বলে তমুক, কেউ বলে তমুক। আমি দেখতে চাই যে আপনারা কি উত্তর করেন। সুন্দর হে সুন্দর, সুন্দর হে সুন্দর দাও, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক অকল্যাণ সকল অশুভন। কেউ দিয়েছেন ক, কেউ দিয়েছেন ঘ। এটা নিয়ে আজকে একটু কনফিউশন করব। আমাদের প্রচলিত অনেকগুলো বইয়ের মধ্যে লেখা আছে শেখ ফজলুল করিম, ভুল। এটা হবে কাজী নজরুল ইসলাম। এটা হবে কি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা উক্তি। বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কাব্যগ্রন্থ কে রচনা করেছেন? বন্দি শিবির থেকে, বন্দি শিবির থেকে সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, শমশের আলী, শামসুর ইসলাম, শামসুর রহমান। বন্দি শিবির থেকে যিনি 56টা কাব্য রচনা করেছেন, বাংলা সাহিত্যের একজন উদীয়মান, একজন কিংবদন্তি, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য রচনা করেছিলেন। হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অঝর কবিতা সব বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা করেছেন কবি শামসুর রহমান। শামসুর রহমানের একটা বিখ্যাত কাব্যের নাম হচ্ছে বন্দি শিবির থেকে, একটা বিখ্যাত কাব্য। নবান্ন নাটকটি কে রচনা করেছেন? নবান্ন বেশ কয়েকজন রচনা করেছেন, কিন্তু এই 4 জন থেকে কে রচনা করেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত নাটক হচ্ছে তুলসী গাছের কাহিনী, ভণ্ড মজিদ, বহিপীর, বহিপীর, ধর্মীয় ভণ্ডামি, বহিপীর। এরপরে হচ্ছে অমৃতলাল বসু, নুরুল মোমেন, বিজন ভট্টাচার্য। এই নবান্ন নাটকটি রচনা করেছেন কে? বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্যের একটা বিখ্যাত নাটকের নাম হচ্ছে নবান্ন। আমার দেখা নয়া চীন কে লিখছেন? এইটা যদি ভুল করেন আপনার বিসিএস ফ্রিলি পাস করা লাগবে না। এইটা আশা করি কেউ ভুল করবেন না, একজনও ভুল করার কথা না। আমার দেখা নয়া চীন, যেই গ্রন্থ পড়লে আপনি বুঝতে পারবেন হঠাৎ করে চীনের মানুষজন, চীনের মানুষগুলো হঠাৎ করে কি করে সভ্য হলো, কি করে ভদ্র হলো, কি করে চীনের মধ্যে একটা বিপ্লব চলে আসলো, বামপন্থী রাজনৈতিক দলগুলোকে হঠাৎ করে কি করে কমিউনিস্ট পার্টিরা চীন থেকে দুর্নীতিকে উধাও করে দিল। এই বইটা পড়লে আপনি চীনের সমসাময়িক ওই সময় রাজনীতি বুঝতে পারবেন যে একটা দেশের একটা মানুষ দুর্নীতি করতে কেন ভয় পায়, একটা রাষ্ট্রে একটা মানুষ দুর্নীতি করতে ভয় পায় কেন, একটা মানুষ একটা অন্যায় কাজ করার আগে কেন সে ভয় পায়, এটা আপনি বুঝতে পারবেন এই আমার দেখা নয়া চীন বইটি পড়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, সময় সুযোগ হলে ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই, এই বইটা একটু পড়ে রাখবেন। বিসিএস প্রিলি শেষ হওয়ার পর এই বইয়ের বিস্তারিত একটু পড়ে রাখবেন। আপনি যদি টানা পড়েন সর্বোচ্চ 2 দিন সময় লাগবে, 2 দিনও লাগবে না যাদের পড়ার অভ্যাস আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রুচ নমচা, আমার দেখা নয়া চীন। 71-এর চিঠি কোন ধরনের রচনা? 71-এর চিঠি এটা সাহিত্যটা মূলত কোন ধরনের রচনা? 71-এর চিঠি এটা কোন ধরনের রচনা? 71-এর চিঠি মুক্তিযুদ্ধের বিবরণ আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন, ভিন্নধর্মী ডায়েরি। 71-এর চিঠি মনে রাখবেন। এই 71-এর চিঠি গ্রন্থটার মধ্যেই তার নামের মধ্যে বিস্তারিত আলোচনাটা আছে। মুক্তিযোদ্ধারা যখন একজন আরেকজনকে, একজন যখন ঊর্ধ্বতন অথবা অধস্তন কাউকে কোনো পত্র দিত, তখন তো অ্যাভেলেবল ফোন ছিল না যে কখন কোথায় কোন ঘটনা ঘটবে। এটা তারা চিঠির মাধ্যমে কি করতো, এই তাদের খবরাখবরগুলো তারা হচ্ছে একেবারে হচ্ছে ক্যাপ্টেন লিডার থেকে শুরু করে অধস্তন পর্যন্ত তারা কি করতো, চিঠি লিখতো যে একটা দল তোমাদের 12টায় অমুক জায়গায় গিয়ে যুদ্ধ করবা, এই করবা সেই করবা। হ্যাঁ, তখন এই বিষয়গুলো তারা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন এখানে। এটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। তাদের একজন আরেকজনকে কি পত্র দিতেন, এটা 2-3টা পত্র পড়লেই বাকিটা বুঝে নিতে পারবেন বিস্তারিত কাহিনী। মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন হচ্ছে 71-এর চিঠি। মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যান কোন ঔপন্যাসিক? কোন ঔপন্যাসিক মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যান? ঔপন্যাসিক কোন ঔপন্যাসিক মৃগী রোগে? বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, সুনীল গাঙ্গুলি। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, মারা যায় যক্ষা রোগে। যক্ষা রোগে মারা যায়, যক্ষা। তখন একটা প্রবাদ ছিল, যক্ষা হলে রক্ষা নাই। আর এখন যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নেই।
এখন রক্ষা আছে। এখন ওই যে করোনার সময় আমরা যেটা দেখতে পাই, কোভিড হলেই মানুষ মারা গেছে ম্যাক্সিমাম, যখন ভোর কোভিড ছিল। এখন কোভিড হলেও বাঁচার সম্ভাবনা আছে, আমাদের ট্রিটমেন্ট কিছুটা বের হয়েছে। খ উত্তর দিয়েছেন খ, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় মৃগী রোগে আক্রান্ত ছিলেন, মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মহাশ্মশান মহাকাব্যের প্রকাশকাল কোনটি? মহাশ্মশান এই কাব্যটি রচনা করেছেন মহাশ্মশান কে রচনা করেছেন? মহাশ্মশান কাব্যের রচয়িতা কে? মহাশ্মশান কাব্যটি কে রচনা করেছেন? বাংলায় যে কয়টি মহাকাব্য আছে, বাংলা মহাকাব্যের শুরু হয়েছিল 1861 সালে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য রচনার মধ্য দিয়ে। মেঘনাদবধ কাব্যটি ছিল বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম মহাকাব্য। এরপরে যে কয়টি কাব্য রচনা করেছেন তার মধ্যে কায়িকবাদের একটা বিখ্যাত কাব্যের নাম হচ্ছে মহাশ্মশান, 1904 সাল। মহাশ্মশান কাব্যটি রচনা করা হয়। মহাশ্মশান মহাকাব্যের, এটা মহাকাব্য। মহাকাব্য মানে কি? যেই কাব্যের আলোচ্য বিষয়গুলো একেবারে স্বর্গ থেকে শুরু করে মর্ত্যকে ছেয়ে পাতালে গিয়ে যার অবস্থান শেষ হয়, সেটা কোনো একটা বিশেষ কোনো কাহিনীকে কেন্দ্র করে রচনা করা হয়, তাকে বলা হয় মহাকাব্য। এই কায়িকবাদের রচনা এই মহাশ্মশান মহাকাব্যটি প্রকাশিত হয় 1904 সালে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উড়া 11 জন এর পরিচালক কে? আশা করি আপনারা অনেকেই এই চলচ্চিত্রটি দেখেছেন। বিশেষ করে আপনার বাচ্চাকালে অথবা আপনার শৈশবে, যখন আপনি শুক্রবার অর্থাৎ বিশেষ করে 26শে মার্চ অথবা 16ই ডিসেম্বরে এই মুভিটি বিটিভিতে প্রচার করা হতো। বিটিভিতে প্রচুর পরিমাণে প্রচার করা হতো। আপনার ছোটোবেলায় আশা করেই দেখে থাকবেন। উড়া 11 জন, উড়া 11 জন যদি কেউ দেখে থাকেন তাহলে যে কোনো একটা চরিত্রের নাম বলেন। ওই যে সিনেমাটা দেখছেন আর সাহিত্যটা সেম, একই কথা। আগে লেখা হয়েছে সাহিত্য, এই সাহিত্যকে পরবর্তীতে মুভিতে রূপান্তর করা হয়েছে। এই সাহিত্যকে পরবর্তীতে মুভিতে রূপান্তর করা হয়েছে। উত্তরটা সবারটাই সঠিক। একজন ভুল করেছেন, খানাতাউর রহমান লিখছেন। না, খানাতাউর রহমান না। এখানকার কোনো একটা চরিত্র আপনার মনে পড়ে কিনা? ছোট সময় আপনারা অনেকেই এই মুভিটা দেখেছেন। ওরা 11 জন। চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ এবং ফেমাস একজন ব্যক্তি, চাষী নজরুল ইসলাম। সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? গুরুচরণ রায়। সোমপ্রকাশ গুরুচরণ রায়, কৃষ্ণচন্দ্র মজুমদার, রাজেন্দ্রলাল মিত্র, দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ কে ছিলেন? কে? রইসের মা নোভা জামান, থ্যাংক ইউ। প্রবীর মিত্র। রইসের মা, হ্যাঁ, রইসের মা দেখবেন রইসকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে দেয়। দুটা মুক্তিযোদ্ধাকে রক্ষা করার জন্য তার একটা প্রতিবন্ধী ছেলেকে পাক হানাদার বাহিনীর সামনে ধরিয়ে দেয়, আর পাক হানাদার বাহিনী প্রতিবন্ধী ছেলেটাকে হত্যা করে। কিন্তু মা হিসেবে তার চোখ থেকে এক ফোঁটা জল ঝরেনি, এক ফোঁটা পানি পড়েনি। এবং সে মুক্তিযোদ্ধাদেরকে দেখিয়ে দিয়েছিল, দেখো তোমাদের জন্য আমার সন্তানকে উৎসর্গ করলাম, তোমরা দেশকে যেন হচ্ছে যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবেই হোক, দেশকে যেন স্বাধীন করতে পারো। দ্বারকানাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার অনেকে উত্তর সঠিক ভালো পারছেন। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকা। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমরা এই গানটা কোনো একটা সকালে গাওয়া শুরু করি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। সালাম সালাম হাজারো সালাম সকল শহীদ স্মরণে। এই গানটি কে রচনা করেছেন? কি চেয়েছে? গায়ক কে? তবে এখানে গীতিকার নাকি হচ্ছে আপনার রচয়িতা, এটা একটু দেখতে হবে। এই গানটির গায়ক কে? এখানে দেখুন নামটা সহজ, আব্দুল জব্বার। এবং বাকি যে নামগুলো আছে এই নামগুলো খুব একটা কনফিউশন তৈরি করে না। কারণ হচ্ছে এখানে যদি আব্দুল লতিফ থাকতো অথবা আব্দুল গাফফার চৌধুরী থাকতো তখন এই বিপদে পড়ে যেতেন। আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ অথবা আব্দুল গাফফার, আব্দুল জব্বার, তখন আপনি বিভাগে পড়বেন কে কোনটার গীতিকার, কে কোনটার সুরকার। আচ্ছা, ওই যিনি একজন নাজমুল বলছেন কোন সিনেমার গল্প বলছেন? সিনেমার মধ্যে একজন এখানে কমেন্টে লিখেছেন রইসের মা। রইসের মা কিন্তু ওরা 11 জনের মধ্যে না। রইসের মা হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, সেলিনা হোসেনের। উনি কমেন্ট করেছে, কমেন্টের উত্তর দিয়েছি। আপনারা ধরে নিয়েছেন যে ওরা 11 জন থেকে না। একজনে কমেন্ট করেছেন। কে কমেন্ট করেছেন? রইসের মা। রইসের মার কমেন্ট কে করেছিলেন?
নোবা জামান, নোবা জামানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই হাঙ্গর নদী গ্রেনেডের কাহিনীটা এনেছি। এরপরে যাবেন, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হবে? আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে তবে কোন ধরনের পরিবর্তন হবে? দেশি থেকে দিশি, জুতা থেকে জুতো। এখানে বলেছে আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর, মানে পরেরটা পরিবর্তন হবে। দেখুন তো এখানে সি সি, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি পরেরটা পরিবর্তন হয় নাই, হয় না হলে এটার নাম পরাগত। এখানে আছে জু 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 জু, আদিটা ঠিক আছে, তা এখানে তা নাই, এখানে তু হয়ে গেছে। তাটা এখানে আর তা নাই, এখানে কি হয়েছে তু হয়েছে। তা তাটা কি হয়েছে তু হয়েছে, তাই এটার নাম হচ্ছে পরাগত না প্রগত। প্রথমটা ঠিক আছে না, প্রথমটা ঠিক আছে আর পরেরটা চেঞ্জ, তাহলে এটার নাম হচ্ছে প্রগত। তাহলে দেখুন এটার নাম কি হবে প্রগত। আদিস্বর ঠিক আছে আর অন্তঃস্বর পরিবর্তন, প্রথমটা ঠিক থাকবে আর পরেরটা পরিবর্তন হবে, প্রথমটা ঠিক থাকবে আর পরেরটা পরিবর্তন হবে, প্রথমটা ঠিক থাকবে আর পরেরটা পরিবর্তন হবে, তাহলে তার নাম হচ্ছে কি প্রগত। সন্ধিজাত শব্দ কোনটি? দেখুন মিনতি, ফাল্গুন, দক্ষিণা, দক্ষিণ যুগ আ, চারটার মধ্যে কোনটি সন্ধিজাত শব্দ? চারটি শব্দের মধ্যে কোনটি সন্ধিজাত শব্দ? সন্ধির মাধ্যমে হয়েছে কোন শব্দটি? চারটি শব্দের মধ্যে কোনটি সন্ধির মাধ্যমে হয়েছে? চারটি শব্দের মধ্যে কোনটি সন্ধির মাধ্যমে হয়েছে? উন্মনা, উন্মনা, উত যুগ মনা, উন্মনা, উত যুগ মন যুগ আ, মনা, উত যুগ মনা, উন্মনা। সন্ধিজাত শব্দ হচ্ছে কি উন্মনা। দক্ষিণ যুগ আ লাস্ট, এটা হচ্ছে প্রত্যয়। ফাল্গুন, বিনতি, এগুলো হচ্ছে সন্ধিজাত শব্দ না। উত যুগ মনা, উন্মনা। হিন্দি শব্দ নয় কোনটি? খুঁজে বের করুন। হিন্দি শব্দ নয় কোনটি? হিন্দি শব্দ নয় কোনটি? ভাই, বোন, বোন, মামা, মা, কোনটি হিন্দি শব্দ নয়? কোনটি হিন্দি শব্দ নয়? কোনটি হিন্দি শব্দ নাই? অপরাজিতা স্যার কেমন আছেন? জি ভালো আছি। আপনারা একটু বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাদের ভুল হবে ওনারা একটু কারেকশন করার চেষ্টা করবেন, প্রয়োজনে খাতায় একটু লিখে রাখার চেষ্টা করবেন। কামরুল ইসলাম রাহাত, আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ কামরুল ইসলাম রাহাত। দেখুন মা শব্দটা আসছে কোথা থেকে? মাতা, মা আ, মা, তৎসম, সর্প, অর্ধ তৎসম, সপ্প, তদ্ভব, সাপ, হস্ত, হত্থ, হাত, হস্থ, হত্থ, হাত। তাহলে দেখুন যেগুলো সরাসরি তৎসম সংস্কৃত থেকে আসছে বাংলায় ব্যবহৃত হয় তাকে কি বলে? তৎসম শব্দ বলে। তাকে কি বলে? সংস্কৃত থেকে আসলে তৎসম। আর যদি একটু পরিবর্তন হয় তাহলে তাকে বলে হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম। আর প্রাকৃতের মধ্য দিয়ে যখন বাংলায় আসবে তবে তাকে কি বলে? তদ্ভব শব্দ বলে, তদ্ভব। যদি প্রাকৃতের মধ্য দিয়ে আসে তবে তাকে কি বলে? তদ্ভব শব্দ বলে। যদি প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় পরিবর্তন হয় তবে তাকে কি বলে? তদ্ভব শব্দ বলে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মামা, এটা হচ্ছে তৎসম, মানে সরি হিন্দি, বোন হচ্ছে হিন্দি, ভাই হচ্ছে হিন্দি। মাতা যদি আসতো তাহলে এটা ছিল সংস্কৃত বা তৎসম, আর যদি মা আ থাকতো তাহলে তার নাম ছিল হচ্ছে অর্ধ তৎসম। আর যেহেতু মা আছে, মাটা হচ্ছে তৎসম শব্দ। মা শব্দটা হচ্ছে কি? তৎসম শব্দ, তৎসম হিন্দি শব্দ না মা। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, এই বাক্যে মাঝে মাঝে দ্বিরুক্ত কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হচ্ছে এই বাক্যের মধ্যে? মাঝে মাঝে। জান্নাতুল ফেরদৌস স্যার, নিবন্ধন লিখিত বাংলা ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? আমি আশাবাদী 1-2 তারিখের মধ্যে আমরা শুরু করে দেব লিখিত বাংলা। মোহাম্মদ আজাদ হোসেন স্যার, আপনার পড়ার ধরন অনেক সুন্দর, থ্যাংক ইউ। কি কি কোর্স বর্তমানে চালু আছে এটা একটু সার্ভিস সেন্টারে ফোন দিয়ে একটু জেনে নেবেন।
মাঝে মাঝে তাকাচ্ছে, দেখুন সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, এটা হচ্ছে একটা মাঝে 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 মাঝে। এখানে যেহেতু বিভক্তি আছে তার মানে অবশ্যই এটা পদের দ্বিরুক্তি। দ্বিরুক্ত তিন প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি কেন হবে? এই যে বিভক্তি আছে এখানে, যদি বিভক্তি থাকে তবে তাকে কি বলে? পদের দ্বিরুক্তি বলি, পদের দ্বিরুক্তি। এখন আসুন, কেন ক্রিয়া বিশেষণ হলো? এটা একটা ক্রিয়া বিশেষণ। কেন? সে আমার দিকে তাকাচ্ছে, এটা তো একটা ক্রিয়া। কেমনে তাকাচ্ছে? একটা অবস্থা বোঝাচ্ছে, মাঝে 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 মাঝে। যদি কোনো একটা শব্দ দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি বোঝানো হয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি বোঝানো হয় তবে তাকে বলে বিশেষণ। আর একটা বিশেষণ যখন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলবে তবে তাকে বলে হচ্ছে ক্রিয়া বিশেষণ। একটা বিশেষণ যখন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলবে তবে তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ বলে, ক্রিয়া বিশেষণ বলে। তাহলে দেখুন, সে আমার দিকে তাকাচ্ছে, সে আমার দিকে তাকাচ্ছে, বাক্যটা এটা একটা ক্রিয়াপদ। ভালো কথা। কেমনে তাকাচ্ছে? মাঝে মাঝে তাকাচ্ছে, সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, মাঝে মাঝে। তাহলে মাঝে মাঝে শব্দটা একটা কি? বিশেষণ। আর একটা বিশেষণ যখন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে বা ক্রিয়াকে মডিফাই করে আমরা যেটাকে বলি তবে তাকে বলে হচ্ছে ক্রিয়া বিশেষণ। পরীক্ষা এলেই তার চোখে জল জড়ে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পরীক্ষা। পরীক্ষা এলেই তার চোখে জল জড়ে। আপনাকে এখানে দেখতে হবে শব্দটা কি কর্তার কাজ করছে নাকি কর্মের কাজ করছে নাকি করণের কাজ করছে। যে কাজ করে তার নাম কর্তা, যার উপর নির্ভর করে একটা কাজ হয় তার নাম হচ্ছে কর্ম। কোনো একটা মাধ্যম যদি বুঝাই তবে তার নাম হচ্ছে করণ। স্যার নিবন্ধন লিখিত নতুন বেছে নিলে কি কোর্স ফি সেম থাকবে? সাত খন্দকার, এটা একটু সার্ভিস সেন্টার থেকে একটু জেনে নেবেন। সোশ্যাল সায়েন্স নিয়ে টেনশনে আসছি। কি লিখছেন? গারামি অর্ণ, আপনারা যেরকম টেনশনে আছেন আমরাও টেনশনে আছি যে সোশ্যাল সায়েন্সের এখন পরীক্ষাটা কি হবে নিবন্ধন রিটেনে। এটা কি শুধু অর্থনীতি ভিত্তিক নাকি ইসলামিক হিস্ট্রি ভিত্তিক নাকি ভূগোল ভিত্তিক? এটা কি ভিত্তিক হবে? এখানে যে 7টা সাবজেক্ট আছে নাকি 7টা সাবজেক্ট থেকে একটা একটা করে প্রশ্ন আসবে? এটা আমরাও বুঝতে পারতেছি না। উত্তর দিন। এখানে হচ্ছে পরীক্ষা এলে, কে এলে? পরীক্ষা, কর্তায় শূন্য। পরীক্ষার মধ্যে কোনো বিভক্তি নাই, পরীক্ষার মধ্যে কোনো বিভক্তি নাই, তাই শূন্য শূন্য শূন্য। ষষ্ঠী হওয়ার কোনো প্রশ্নই আসে না, এন নাই। পরীক্ষা আসার কাজ কে করে? বাক্যে এলেই আসার কাজ কে করে? পরীক্ষা, তাই এটার নাম হচ্ছে কর্তৃকারক। পরীক্ষা এলেই তার চোখে জল জড়ে। উক্তি শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। উক্তি, উক্তি প্রকৃতি প্রত্যয় কি? উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কি? আমরা বলি না উক্তি, ভয়েস, ন্যারেশন। উক্তি, উক্তি মানে কি ভয়েস নাকি ন্যারেশন? বাচ্য উক্তি। উক্তি মানে কি? কথা। প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। রহিম বলল আমার বাবা বাড়ি নেই। রহিম বলল আমার বাবা বাড়ি নেই, প্রত্যক্ষ। রহিম বলল যে তার বাবা বাড়ি ছিল না, এটা হচ্ছে পরোক্ষ। রহিম বলল আমার বাবা বাড়ি নেই, এটা হচ্ছে প্রত্যক্ষ। রহিম বলল যে তার বাবা বাড়ি ছিল না, এটার নাম হচ্ছে পরোক্ষ। উক্তি মানে বচন থেকে আসছে, আমরা যে কথা বলি এই কথা বলার প্রকাশ ভঙ্গিকে বলে হচ্ছে উক্তি। তাহলে এই উক্তির মূল ধাতু হচ্ছে বচ, বচন। বচ যোগ কয়তয় রসইকার, বচ যোগ কয়তয় রসইকার। তি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কি হবে? কয়তয় রসইকার হবে। যেমন দেখুন মতি, তি আছে, তি থাকলে কি হবে? কয়তয় রসইকার হবে। তাহলে মতি এর মূল ধাতু হবে কি? মন। মন, মতি এর মূল ধাতু কি? মন। তাহলে উক্তি তি যদি এরকম করে ভেঙে দেখায় আপনাকে, উ ক তয় রসিকার উক্তি, তাহলে তি এর কারণে হবে কয়তয় রসিকার। আর উক শব্দের বেসিক অর্থাৎ ধাতু হলো বচ। এই ধাতুটা হলো কি? বচ, বচন থেকে আসছে। বচ যোগ কয়তয় রসিকার সমান সমান হলো কি? উক্তি। বচ যোগ কয়তয় রসিকার সমান সমান কি হলো? উক্তি। তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করেন। তিনি সৎ তাই সকলে তাকে কি করেন? শ্রদ্ধা করে। এই বাক্যের মাঝে, এই বাক্যে তাই কোন প্রকারের অব্যয়? তাই কোন প্রকারের অব্যয়? এই বাক্যে তাই কোন প্রকারের অব্যয়?
প্রতিমা বর্মন দাস লিখছেন, সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা কোন বিষয়ে হবে স্কুল পর্যায়ে, কোথা থেকে জানা যাবে স্যার? এটা যদি NTRCA কর্তৃপক্ষ তারা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয় তাহলে খুব সহজে বোঝা যাবে। অথবা এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে NTRCA এর ওয়েবসাইট থেকে ওদের ওয়েবসাইটে বা সার্কুলেশনে কিছু হটলাইন নাম্বার দেওয়া আছে, একটু যোগাযোগ করে দেখতে পারেন যে তারা কি বলতে চাচ্ছে। সাবজেক্ট কোডে ভুল করেছে আসার সম্ভাবনা আছে যদি আপনি বৃত্তটা ভরাট করে ঠিক থাকেন। রাবিয়া সুলতানা শিরিন লিখছেন, স্যার NTRCA এর প্রিলি পাস করার পর রেজাল্টের পর কি ভর্তি হওয়া যাবে? জি যাবে, কিন্তু যারা এখন থেকে ক্লাস শুরু করবে বা পড়া শুরু করবে ওনারা তো আপনার চেয়ে 1-2 ধাপ এগিয়ে থাকবেন। সো আপনাকে রিটেনে ভালো করতে হবে, NTRCA তে চাকরি পাওয়ার জন্য রিটেনে ভালো করতে হবে। বচ যোগ কয়তয় রসিকর মোটামুটি দিয়েছেন, এটার প্রশ্নের উত্তর দিন। দেখুন, কোন একটা শব্দ যদি কোনো একটা বাক্যের মাঝে বসে কয়েক ধরনের পরিবর্তন করে, কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচন করে, তবে তাকে বলে সমুচ্চয়ী অব্যয়। এই তাইটা হচ্ছে এখানে একটা সমুচ্চয়ী অব্যয়, দুইটা বাক্যকে যুক্ত করেছে। তিনি সৎ প্লাস সকলেই তাকে শ্রদ্ধা করে প্লাস দুই পাশের দুইটা যদি সেম হয়, দুইটাই যেহেতু পজিটিভ, তাহলে এটার নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। কোন ধরনের? সমুচ্চয়ী। সমুচ্চয়ের মধ্যে 3 ধরনের, সংযোজক, বিয়োজক, সংকোচক। এটা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কোন ধরনের অব্যয়কে সংযোজক বলে এটা আমরা একটু ব্যাখ্যা করছি। সংযোজক মানে কি, যখন দুইটা বাক্যকে যদি পজিটিভ হয় দুইটাই পজিটিভ, নেগেটিভ হলে দুইটাই নেগেটিভ হবে। যেমন তিনি অনেক সৎ, তিনি সৎ প্লাস মানে পজিটিভ বাক্য, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে, এটা হচ্ছে প্লাস শেষ, তাই এটার নাম হচ্ছে সংযোজক, দুইটা বাক্যকে যুক্ত করেছে। যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়াছি ভরে, এখন আমায় লহ করুণা করে। কোন কবিতার লাইন? যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়াছি ভরে, এখন আমায় লহ করুণা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কাব্য ছিল সোনার তরী। সোনার তরী কাব্যের একটা লাইন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই সোনার তরী কবিতার একটা লাইন, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়াছি ভরে, এখন আমাই লহ করুণা করে। যত তত, যে সে, যিনি তিনি, যেমন তেমন, যখন তখন, এই টাইপের কোনো শব্দ যদি থাকে তবে তাকে বলে হচ্ছে সাপেক্ষ সর্বনাম, মানে নির্ভরশীল। যত গর্জে তত বর্ষে না, বর্ষণ হওয়াটা নির্ভর করে গর্জনের উপর, এটার নাম হচ্ছে সাপেক্ষ। মনে রাখবেন, সাপেক্ষ মানে নির্ভরশীল। আমার বই পড়া হয়েছে, কোন বাক্য? আমি এক্সট্রিমলি সরি যে এখানে আমাদের ফ্রন্টটা ভেঙে গেছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য। এটা হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, এরকম ছিল। কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। আমার বই পড়া হয়েছে যদি হতো আমার দ্বারা বই পড়া হয়েছে কর্মবাচ্য, তাহলে এটার নাম কর্মবাচ্য। আর যেহেতু এখানে কর্তা আছে তাহলে এটার নাম হচ্ছে কর্তৃবাচ্য। আমার পড়া হয়েছে, এটার নাম হচ্ছে কর্তৃবাচ্য। কুশীলভ শব্দটি কোন সমাসের অন্তর্গত? এটা আপনার উত্তর দিবেন। কুশীলভ একবারে সহজ, বহুবার বহুবার বহু চাকরি পরীক্ষা এসেছে। কুশীলভ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? কুশীলভ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? কুশীলভ, অনেকে ভুল করেছেন। কুশীলভ, এত ব্যাখ্যা করে করে দিচ্ছি তাও যদি ভুল করেন, এত ব্যাখ্যা করে দিলাম তাও যদি ভুল করেন। কুশীলভ কোন সমাস? উত্তর দেন। অনেকে ভুল করেছেন। কুশীলভ কোন সমাস? রিমা আক্তার কি লিখছেন? আপনার অপশন দিতে নাই। নাটকের পাত্র পাত্রীগণ, কুশীলভ শব্দ অর্থ হচ্ছে নাটকের পাত্র পাত্রীগণ।
ঘটনা কি আপনারা এত ভুল করার তো কথা না। কুশ ও লব, কুশ একটা লব, একটা কুশ একটা লব, দুইটা অর্থ প্রাধান্য পেয়েছে, তাহলে এটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে তো এত ভুল হবে কেন? আচ্ছা, এরপরে যাচ্ছে, এরপরে কি আছে? পেটের ভাত চাল হওয়া। বাগধারার অর্থ কি? আমরা ভাত খাই কি পেটে গিয়ে এটা হজম হবে, কিন্তু এখানে গিয়ে চাল হয়েছে। কেমনে চালটা হলো? আপনার পেটের ভাত চাল হয়েছে, এটা কেমনে হলো? এটা একটু বলবেন কেমনে হলো? কুশীলব শব্দের, কুশীলব তো শেষ, এরপরে আসুন অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। অতিরিক্ত টেনশনে পড়েছেন। পরীক্ষা কালকে পড়তে পড়তে আমাদের যেটা হতো, পরীক্ষার দিন রাত্রেবেলায় মাঝে মাঝে 2-4টা পরীক্ষা, যেটা জীবনে প্রথম বিসিএস ছিল, তখন পরীক্ষার দিন রাত্রে আর ঘুম নাই, একবার এপিট একবার ওপিট, একবার এপিট একবার ওপিট। পরীক্ষার হলে কি হবে? এই অবস্থা। তার মানে হচ্ছে পেটের ভাত চাল হওয়া, মানে হচ্ছে যেটা টেনশনে আপনার ঘুম আসতেছে না, কোনো কিছু হচ্ছে না, এটাকে বলে হচ্ছে কুশীলব, সরি পেটের ভাত চাল হওয়া। অতিরিক্ত দুর্ভাবনায় পড়া, কোনো কিছু নিয়ে নেগেটিভভাবে অতিরিক্ত ভাবলে এটাকে বলে পেটের ভাত চাল হওয়া। কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়? তপন, প্রভাকর, অর্ক, অর্ণব। কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়? 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 তপন মানে সূর্য, প্রভাকর মানে সূর্য, অর্ক মানে সূর্য, অর্ণব। অর্ণব এটা সমার্থক শব্দ না, তাহলে অর্ণবের অর্থ কি? অর্ণব শব্দের অর্থ কি? অর্ণব শব্দের অর্থটা কি হবে? জি, আমি বুঝলাম যে অর্ণব শব্দটা তার সমার্থক শব্দ না, তাহলে অর্ণব শব্দের অর্থ কি হবে? অর্ণব শব্দের অর্থটা কি হবে? সমুদ্র। অর্ণব শব্দের অর্থ সাগর, সমুদ্র। থ্যাংক ইউ, সবাই পেরেছেন, সবাই পেরেছেন। অর্ণব শব্দের অর্থ কি? সাগর অথবা সমুদ্র। অনসোয়া বলতে কি বোঝাই? যে নারীর পুত্র নেই, যে নারীর বিবাহ হয়নি, যে নারী অপরিণীত বয়স্ক, যে নারীর হিংসা বিদ্বেষ নাই, যে নারীর হিংসা বিদ্বেষ নাই, তাকে আমরা কি বলি? যে নারীর কোনো হিংসা বিদ্বেষ নাই। আচ্ছা, এটা বিপরীত শব্দ এরকম হয় না কেন যে পুরুষের কোনো হিংসা বিদ্বেষ নাই? এরকম তো হতে পারতো, আমরা ঘুরে ঘুরে খালি এরকমই পাই কেন? যে নারীর কোনো হিংসা বিদ্বেষ নাই তাকে বলে হয় কি? অনসোয়া। যে নারীর পুত্র নাই তার নাম কি? যে নারীর বিবাহ হয়নি তার নাম কি? সবগুলো পড়বেন। অনুরা, অনুরা, এখনো বিবাহ হয়নি। পুত্র নেই, স্বামীও নেই, পুত্র নেই, তাকে কি বলে? যার একটা পুত্র আছে তাকে কি বলে? কোনটা? বালপুত্রক। বালপুত্রক কোনটা? অবিরা কোনটা? এই অর্থগুলো আপনি একটু জানার চেষ্টা করবেন, এই অর্থগুলো আপনি একটু জানার চেষ্টা করবেন। নত্যবিধি অনুসারে কোন জোড়া অশুদ্ধ? বানানটা ভুল আছে এখানে, দেখুন। অশুদ্ধ কোন জোড়া? দুর্নিবার, নবারুণ, হরিণ, মূল্যায়ন, হরিণ, মূল্যায়ন, মূল্যায়ন, কেরানি, পরগনা, পণ, প্রণয়ন। কোনটা সঠিক? নত্যবিধি অনুসারে কোন শব্দটি সঠিক? নত্যবিধি অনুসারে কোনটা সঠিক? নত্যবিধি অনুসারে কোন জোড়া অশুদ্ধ? সরি, অশুদ্ধ। হরিণ, হরিণ। এখানে মূর্ধন্য হওয়ার কোনো কারণ নাই, দন্তান্ন, তাই ঠিক আছে। রয়ের পরে আসছে মূর্ধন্য, ঠিক আছে। দুর্নিবার, দুর্নিবার, নবারুণ, এখানে এটা হচ্ছে কি? এখানে মূর্ধন্য হওয়ার কোনো কারণ নেই, কোনটা? অশুদ্ধ, ঠিক আছে। নবারুণ, রয়ের পরে মূর্ধন্য, ঠিক আছে। কেরানি হবে না, পরগনা হবে না, এটা ভুল। তার মানে পরগনা এখানে হচ্ছে অশুদ্ধ, পরগনা, পরগনা। পণ, ঠিক আছে, মূর্ধন্য। হ্যাঁ, প্রণয়ন, প্রণয়ন, আমরা সবসময় নয়ন লিখে দন্তান্ন দিয়ে, কিন্তু যখন পরা অপনির আসে তখন দন্তান্নটা মূর্ধন্য হয়। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। অশুদ্ধ জোড়া কোনটা? কেরানি এবং পরগনা, এখানে মূর্ধন্য হবে না। কেরানি এবং পরগনা। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য কত প্রকার? অর্থ অনুসারে বাক্য,
গঠন অনুসারে বাক্য, উৎস অনুসারে বাক্য। বাক্য প্রথমত 3 প্রকার, গঠন অনুসারে বাক্য কত প্রকার, গঠন অর্থগতভাবে শব্দ, উৎসগতভাবে শব্দ, গঠনগতভাবে শব্দ। এখানে আসুন, বাক্য কত প্রকার, গঠনগত দিক থেকে বাক্য 2 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। গঠন অনুসারে বাক্য কত প্রকার, গঠন অনুসারে বাক্য কত প্রকার? দুই প্রকার কেন হবে? গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। সরল বাক্য একটি মাত্র কর্তা, একটি মাত্র সমাপিকা ক্রিয়া। জটিল বাক্য একটা আরেকটার উপর নির্ভরশীল। যৌগিক বাক্য 2 বা ততোধিক সরল বা মিশ্র মিলে পরস্পর নিরপেক্ষ হয়ে যে বাক্যটা গঠন করে তার নাম হচ্ছে কি, যৌগিক বাক্য। ঠিক, এই ছিল আমাদের বাংলা। এখন একটু কাউন্ট করবেন যে আপনার এই পর্যন্ত কতগুলো প্রশ্ন হয়েছে। বাংলায় কয়টা কারেকশন করেন, যে কয়টি প্রশ্ন হয়েছে। বাংলায় আপনার প্রশ্নের সংখ্যা কয়টি, এটা একটু কাউন্ট করেন। বাংলায় আপনার প্রশ্নের সংখ্যা কয়টি হয়েছে এই পর্যন্ত, কয়টি প্রশ্ন কাউন্ট করেছেন আর কয়টি উত্তর দিয়েছেন। এরপর আমরা যাবো ইংলিশ। বিসিএস এর প্রশ্ন থেকে হচ্ছে 35টি, বিসিএস এ বাংলা প্রশ্ন থাকবে 35টি, আর হচ্ছে ইংরেজি প্রশ্ন থাকবে 35টি। আমরা বাংলা অংশ সলিউশন করেছি, এখন যাব ইংরেজি অংশে। অর্থ অনুসারে 5 প্রকার। লামিয়া, হিসাব করিনি, হিসাব আচ্ছা আমরা লাস্টে এসে করব। লাইভ মডেল টেস্টে ভর্তি হতে চাই, আব্দুল আজিজ খান। মিথিলা ফারজানা 39 মিনিট পরে আসছেন কেন? মাকসুদা রহমান 29টা হয়েছে, গুড, খুব ভালো, কংগ্রেচুলেশন। 29টা হওয়া একবারে সহজ না, কোয়েশনে নাম্বারিং করা থাকলে আনসার করতে সুবিধা হয়। আচ্ছা, পরবর্তী ক্লাসে এটা করে দেব। শাইমা বিশ্বাস, নিবন্ধনে কি স্যার ইতিহাসের আলাদা পরীক্ষা হবে কলেজ পর্যায়ে? সঞ্জিদা আফরিন, জি অবশ্যই। ওকে, আমরা এখন যাচ্ছি ইংরেজি অংশে। এখন ইংরেজি অংশে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি? কমিটি শব্দটা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন। কমিটি শব্দটা কোন ধরনের নাউন? কমিটি শব্দটা কোন ধরনের নাউন? যখন একটা শব্দ দ্বারা একাধিক শব্দকে বোঝাই তবে তাকে বলে হচ্ছে কমন নাউন। একাধিক শব্দের একটা জাতিকে বোঝাই তবে তার নাম কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। যেমন আমি বলি রহিম, বাংলায় বোঝাই মানুষ, রহিমের জাত কি? মানুষ। কয়েকজন রহিম একসাথে হলে তার নাম কি? জনতা। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। তাহলে এখানে কমিটি দ্বারা কোনটাকে বোঝাচ্ছে? কমিটি দ্বারা একটা জাতিকে বোঝাচ্ছে, নাকি একজনে কমিটি হয়, নাকি কয়েকজন মিলে কমিটি হয়? কমিটি কি একজনে মিলে হয় নাকি কয়েকজন মিলে হয়? যদি কয়েকজন মিলে হয় তাহলে তার নাম হচ্ছে কি? কালেকটিভ নাউন। হোয়াট টাইপ অফ ভার্ব মেক ইন দ্য ফলোইং সেন্টেন্স ইজ? মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। আমার মা আমাকে ঔষধ খেতে সহযোগিতা করে বা ঔষধ নিতে সহযোগিতা করে। এখন এইটাতে এটার উত্তর কি হবে? অক্সিলারি ভার্ব মেক, নাকি হচ্ছে উইক ভার্ব, নাকি স্ট্রং ভার্ব, নাকি পজিটিভ ভার্ব? এখানে এটা কোন ধরনের ভার্ব হবে? এখানে এই মেক শব্দটা কোন ধরনের ভার্ব হবে? কেউ লিখছেন স্ট্রং ভার্ব। এখানে আমি উত্তর তো পেয়েছি স্ট্রং কেন হবে? আবার কেউ লিখছেন অক্সিলিয়ারি ভার্ব। কেন অক্সিলিয়ারি ভার্ব কেন হচ্ছে? কে কোনটা লিখছেন? সাইমা সুলতানা লিখছেন স্ট্রং। স্ট্রং ভার্ব কেন, কিভাবে হলো? না, পজিটিভ ভার্ব। আচ্ছা একটু বলেন তো, আমি আমার কুকুরকে খাওয়াই, এটা একটু ইংরেজি ট্রান্সলেশন করেন তো, তাহলে আমি পরে উত্তরটা বলে দিচ্ছি। আমি আমার কুকুরকে খাওয়াই, বা আমি দরকার নেই, আমি কুকুরকে খাওয়াই, এটার ইংরেজি বলেন কি হবে? আমি কুকুরকে খাওয়াই, এটার ইংরেজিটা একটু ট্রান্সলেট করে দেবেন কমেন্টে, কারা কারা পারেন। আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে এখন যদি আমি আসি, আমি কুকুরকে খাওয়াই, এটার উত্তর দিবেন, এরপরে আমি পরের প্রশ্নে যাব। আমি কুকুরকে খাওয়াই, এটার উত্তরটা আগে লিখবেন।
আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে আমি কুকুরকে খাওয়াই। কি চালাক! এটা বলে নাই যে আই ইট ডগ, এটা কেউ বলে নাই কমেন্টে। হাসিব, আমলা বলছেন, তানজিনা বলছেন, নীলা বলছেন, প্রতিমা বলছেন, সাদিকুর রহমান, রাশেদুল করিম, আর নাম পড়তে পারতেছি না, সবাই দেখলাম সঠিক লিখছেন। কেন গো, এখানে ইট বসানো যায় না? এখানে ইট বসাইলে কি হবে? আমি কুকুর খাই, আমি কুকুর খাই না। এখানে এইট আর পজিটিভ ভার্ব, এটাকে বলে পজিটিভ ভার্ব। লেট, মেক, হেল্প, গেট, এইগুলো কি করতে হয়? যখন নিজে করে না, অন্যকে দিয়ে করাই, তখন এখানে কিছু কিছু শব্দ আছে যে শব্দের কোনো ভার্ব নেই। যেমন আছে এইটার পরিবর্তে ফিড আছে। লার্ন, আমি জানি। আর টিচ মানে কি? পড়ানো। লার্ন মানে জানা। একটা হচ্ছে জেনারেল, একটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। এক্ষেত্রে আমরা দেখতে পাই এটাকে বলে হচ্ছে পজিটিভ ভার্ব। নিজে করে না, অন্যকে দিয়ে করাই। এখানে মেক শব্দটা কি করেছে? অন্যকে দিয়ে করাচ্ছে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। কেউ আবার কুকুর খান নাই এখানে, সবাই কুকুরকেই খাওয়াইছেন। আমি আমার চুল কাটি, আমি আমার চুল কাটি। আই আই কাট মাই হেয়ার বললে কি হবে? আমি আমার চুল কাটি, আমি আমার চুল কাটি, এটা হবে কিনা? এই এমনি ইমরান হুসাইন বানান লিখছেন আই টি ইট রাইস, আমি হই ভাত। হ্যাঁ, এই কাজ করা যাবে না। আমি ভাত খাই লিখছেন কি? আমি হই ভাত। আই টি ইট, এইভাবে করলে তো হবে না। ইংরেজিতে তো 12টা বাজে ছাড়ছেন। উনি একজনে কমেন্টে লিখছেন আই ইট রাইস। এই ইট মানে হই, আমি হই ভাত। হ্যাঁ, এই কাজ করা যাবে না। আমি আমার চুল কাটাই, হ্যাঁ, আমি কি আমার চুল কেচি ধরে কাটতে পারবো? পারবো না, কেউ একজন কেটে দিবে। তাহলে এটার উত্তর কি হবে? আই কাট মাই হেয়ার, এটা বললে হবে? আই কাট, আমি কাটি, মাই হেয়ার, আমার চুল, হবে না। এখানে আপনাকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। এখানে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। আই মেক মাই হেয়ার কাট, এক একজন এক একভাবে করতেছেন। মনে রাখবেন পজিটিভ ভার্বের আগে কখন ভার্ব থাকলে কখনো কি হয়? টু যুক্ত ভার্ব হয়, কখনো ভার্বের আইএনজি হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এখানে ভার্বের বেস ফর্ম হবে নাকি এখানে হচ্ছে ইনফিনিটিভ হবে নাকি এখানে জিরান্ড হবে? এটা একটু বুঝিয়ে শুনে উত্তর দিতে হবে। আপনারা দুমায় লিখতেছেন, অনেকে সঠিক হয়েছে, বেশ সঠিক হয়েছে অল্প সংখ্যক, অনেকেরই ভুল হয়েছে। দেখুন, আমি 3-4টা বাক্য বলতেছি, সবগুলো তো সঠিক না। আই মেক মাই হেয়ার কাটিং, আই মেক মাই হেয়ার কাট। আরেকজন লিখছেন কেসে আই মেক মাই হেয়ার, আমি আমার চুল তৈরি করি। তাহলে তো কাজই হইতো। একজনে কমেন্টে লিখছেন, নাম বললাম না, আই মেক মাই হেয়ার, আই মেক মাই হেয়ার, আমি আমার চুল তৈরি করি। তাহলে যারা টাকলো আছেন, টাক যাদের মাথায়, এরা সবাই নিজের চুল নিজে তৈরি করে ফেলতো, সবাই নিজের চুল নিজে তৈরি করে ফেলতো। এরকম কিন্তু হয় না। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। Which of the following is not used an adverb? কোনটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি? এই বাক্যের মধ্যে কোনটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি? ফ্রেন্ডলি, ট্র্যাডিশনালি, সিমিলারলি, কিছু অবভিয়াসলি। কোনটা অবভিয়াসলি? কোনটা অ্যাডভার্ব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়নি? কোনটি অ্যাডভার্ব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়নি? ফ্রেন্ডলি, এটাকে অ্যাডভার্ব করতে হলে কি করতে হবে? ইন এ ফ্রেন্ডলি ওয়ে। হি boasted that his riches। কারেকশন করুন, এখানে কারেকশনে কি করতে হবে? হি boasted his riches, সে বুস্ট করেছিল। boasted of or about his riches, of অথবা অথবা about, দুইটা থেকে যে কোনো একটা দিতে পারেন। বুস্ট অফ অথবা কি আছে? বুস্ট অ্যাবাউট দিতে পারবেন। হোয়াট ইজ দ্য মেসকুলিন জেন্ডার অফ ফিল্লি? মেসকুলিন মানে হচ্ছে পুরুষবাচক শব্দ কোনটা? এখানে পুরুষবাচক শব্দ কোনটা ব্যবহৃত হয়? ফিল্লি শব্দের অর্থ কি? ফিল্লি, আগে অর্থটা বুঝতে হবে। বিসিএস একটা প্রশ্ন এখান থেকে কনফার্ম, প্রত্যেকটা বিসিএসে মেসকুলিন এবং ফেমিনিন থেকে। যদি আপনি 19 চৌধুরী অ্যান্ড হুসাইন থেকে পড়েন অথবা আমাদের ইংলিশ ক্লাসরুম বইটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন এই অধ্যায় থেকে আমাদের একটা প্রশ্ন কিন্তু কমন। টেক্সট বই অথবা আমাদের ইংলিশ ক্লাসরুম যেটা হচ্ছে, ফিল্লি শব্দের অর্থ ঘুটকি।
অর্থাৎ হচ্ছে ফিমেল ঘোড়া, বাচ্চা ঘোড়া যেটা, ঘোড়ার মধ্যে ছোট বাচ্চা মাদি ঘোড়াকে বলে হচ্ছে ঘুটকি। তাহলে এর বিপরীত হবে কি কল্ট, বাচ্চা ঘোড়া, কল্ট, কল্ট, COLT, কল্ট। রাম মানে ভেড়া, রাম মানে ভেড়া। ফিল্লি চেয়েছে, ফিল্লি আর কি চেয়েছে মেসকুলিন, মেসকুলিন মানে পুরুষবাচক শব্দ কোনটা কল্ট। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন শব্দের ভার্ব কোনটি? অ্যাকুইজিশন এই শব্দের ভার্ব কোনটি? অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। অ্যাকুইজিশন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা, অর্জন করা। তাহলে এই শব্দের ভার্ব কোনটি? অ্যাকুইজিশন। এখন আপনি মডেল টেস্ট দিতে এসে অনেকেই ভালো করতেছেন, আবার অনেকে প্রশ্নের উত্তর পারতেছেন না। এখন আপনার আসন্ন BCS পরীক্ষা 26 এপ্রিল, এই যে সময়টা আছে 25 দিনের মতো সময় আছে আপনার হাতে। এই 25টা দিন সময় আপনাকে প্রত্যেক দিন যদি একটা দুটা মডেল টেস্ট দিতে পারেন, অথবা যদি আপনি সাবজেক্টিভ মডেল টেস্ট দিতে পারেন, আপনার প্রস্তুতিকে একটু শানিত করতে পারবেন। কোথায় কোথায় ভুল হয়, এই ভুলটা যেন আপনি আগে থেকে ধরে রাখতে পারেন, আর BCS প্রিলিমিনারি পরীক্ষায় যেন আপনার কোনো ভুল ত্রুটি না হয়, এই জন্যই হচ্ছে আমাদের আজকের এই মডেল টেস্ট নেওয়া। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য কি আছে, সরি, অ্যাকুইজিশন। তাহলে কি হবে? অ্যাকুইর, অর্জন করা, অর্জন করা। আর অ্যাকুইজিশন শব্দের অর্থ হচ্ছে অর্জন, অর্জন, দর্শন, দর্শন করা, নর্তন, নৃত্য করা। এরপরে কি আছে? বুঝন, খাওয়া, এই টাইপের। হো ড্যাশ ইজ এ ফুল, দিস ইজ এ ফুল, হো। এরপরে ভার্বে কোন ফর্ম বসাবো? ডিড, ডান, হ্যাজ ডান, ডুইং। আপনাদেরকে জাহিদ স্যার, আমাদের MD স্যার, এটা কিন্তু বারবার আমাদের ক্লাসে এই শব্দগুলো বুঝিয়ে থাকেন। একুইর, 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 এটা উত্তর দেন। এখানে কোনটা হবে? একজন লিখছে সবার উত্তর সঠিক হচ্ছে কমান্ডার। উচিং মং মারমা। এই আপনি কমান্ডার কেন? উচিং মং মারমা, বুঝলাম আপনার নাম, কিন্তু কমান্ডার কেন? আপনি কি কোথাও কমান্ডার ছিলেন? আচ্ছা, এখন আসুন হ্যাজ ডান। Who has done this is a fool. Who has done this is a fool. Sitting happily, the chicken laid eggs. The underlined part is by n. এটা একটা ক্লজ। এটা কোন ধরনের ক্লজ? নাউনের কাজ করছে নাকি অ্যাডজেক্টিভের কাজ করেছে নাকি ভার্বের অ্যাডভার্বের কাজ করছে? এটা কোন ধরনের ক্লজ? ক্লজ থেকে একটা প্রশ্ন প্রত্যেক BCS আসে, ক্লজ থেকে। সিটিং হ্যাপিলি, আনন্দে বসে, দ্য চিকেন লেড এগস, তারা কি করে? রিল্যাক্সে বসে তারা ডিম দেয়। মুরগিগুলো রিল্যাক্সে বসে কি করে? ডিম দেয়। এখন আসুন, এটার নাম কি? ডিম দেওয়াটা নির্ভর করতেছে রিল্যাক্সে বসার উপর, তাহলে এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, সাবঅর্ডিনেট মানে হচ্ছে কি? অধীনে। সাব মানে অধীন, সাবঅর্ডিনেট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট। ড্যাশ কার্ডস অফ দ্য টাইম হি বিকেম এ ফেমাস রাইটার। সে একজন বিখ্যাত রাইটার হয়েছিল। এর আগের অর্থটা বোঝার চেষ্টা করুন। ইংরেজিটা হচ্ছে এমন যে আপনি যদি অর্থ বোঝার চেষ্টা করেন, গ্রামার আপনার অনেকটাই হাতের নাগালে চলে আসবে। অবশেষে, ড্যাশ কার্ডস অফ টাইম শব্দের অর্থ হচ্ছে অবশেষে। এই ড্যাশটা আমাদের কি হবে? এটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। ইন কার্ডস অফ টাইম নাকি অফ কার্ডস? অফ কোর্স না, কিন্তু এটা কার্ডস। অফ কার্ডস অফ টাইম নাকি ফর কার্ডস অফ টাইম নাকি বাই কার্ডস অফ টাইম? কোনটা হবে? কোনটা হবে এখানে? ইন কার্ডস অফ টাইম, শফিউল আলম, থ্যাংক ইউ, প্রথম উত্তর দিয়েছেন। ইন কার্ডস অফ টাইম, অবশেষে। ইন কার্ডস অফ টাইম, অবশেষে। ইন কার্ডস অফ টাইম, অবশেষে। হি বিকেম এ ফেমাস রাইটার, তিনি হয়েছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। হি বিকেম এ ফেমাস রাইটার, তিনি একজন বিখ্যাত লেখক হয়েছিলেন। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান, কোনটা কঠিন মানে ভুল আছে কোনটা? এই চারটার মধ্যে কোনটা ভুল আছে? অর্থটা ধরতে পারলে এমনি হয়ে যাবে, অর্থটা ধরার চেষ্টা করুন, কোনটা ভুল আছে। ইনকারেক্ট ওয়ান, কারেক্ট না, মানে অশুদ্ধ কোনটা? অশুদ্ধ কোনটা? হি resembles his father. Either you or I, either or, neither nor। এরপরেরটা অনুযায়ী বার বসে, আই এরপরে এম আছে, ঠিক আছে। 2/3 অফ দিস মিল্ক, 2/3 যদি হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। মিল্ক ইজ লস্ট, ওকে, ঠিক আছে। আই এম, প্রথমটা ঠিক আছে। হি রিসেম্বলস হিজ ফাদার, এটাও ঠিক আছে। আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ, লাঞ্চ করার পর আমি সচরাচর কি করি? টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। এখানে একটু গ্রামাটিক্যালি একটু ভুল আছে। কি ভুল আছে এটা বলবেন।
এই বাক্যের মধ্যে 4 নম্বর বাক্যের মধ্যে আমার ভুলটা কি আছে, এখানে গ্রামাটিক্যালি একটু ভুল আছে, কি ভুলটা আছে এটা থেকে আপনি ধরতে পারেন কিনা। থ্যাংক ইউ। এখানে উত্তর হয়েছে আপনার, কিন্তু ভুলটা কি আছে। I usually feel tired after lunch. I usually feel tired. I usually feeling হবে না, feel tired after lunch. Choose the correct spelling word from the given option. এই 4টা থেকে কোনটা সঠিক? স্পেলিং থেকে প্রচুর প্রশ্ন আসে। স্পেলিং, ফিলিং হবে না, জি আগেরটা আমাদের ফিল হবে। থ্যাংক ইউ। এটা ধরাটাই আপনার কাজ, এটা ধরতে পারলে আপনার উত্তর সঠিক। প্রশ্ন যেভাবে মন চায় সেভাবে দেখ, এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় উত্তরটা ঠিক আছে কিনা। সিঙ্কোনাইজেশন কোনটা সঠিক? বানানের সঠিক কোনটা? সিঙ্কোনাইজেশন। এমনি মতিউর রহমান, যে ইউজারলি থাকলে সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম হবে, ফিলিং হবে না, ফিল হবে। ইউজুয়ালি প্রেজেন্ট ফর্ম। থ্যাংক ইউ। সিঙ্কোনাইজেশন শব্দের অর্থ হচ্ছে ছন্দ সমতা। এক, সিঙ্কোনাইজেশন শব্দের অর্থ হচ্ছে ছন্দের সমতা, ছন্দ সমতা। আপনি যখন ভোকাবুলারির মধ্যে যখন সিনোনিম এন্টোনিম পড়েন তখন আপনি একটু স্পেলিংটা, বানানটা খেয়াল করবেন, আর যখন স্পেলিং অধ্যায় পড়েন তখন তার অর্থটা খেয়াল করবেন, তাহলে সহজে মনে থাকবে। সিঙ্কোনাইজেশন শব্দের অর্থ হচ্ছে ছন্দ সমতা। হু মাস্ট লুক প্লিজড অর ইলস হি উইল বি। উই মাস্ট লুক প্লিজড অর ইলস হি উইল বি ড্যাশ। এখন কি করলে আমার বাক্যটা সঠিক হচ্ছে? এই বাক্যের পরবর্তী অংশ কি? উই মাস্ট লুক, আমরা অবশ্যই তাকাবো, প্লিজড সন্তুষ্ট চিত্তে, অর ইলস হি উইল বি এমনকি সে হতে পারে কি ডিসস্যাটিসফাইড, সে অসন্তুষ্ট হতে পারে, ডিসস্যাটিসফাইড। দ্য মেসকোলিন অফ কাউন্টেস, কাউন্টের বউ। মেসকোলিন পুরুষ তাচ্ছে, এটা স্ত্রীবাচক শব্দ, কাউন্টেস। ই ডাবল এস যোগ করে ফেমিনিন করা যায়, তাহলে কি হবে? কাউন্ট অথবা আর্লের বউ, আর্ল অথবা কাউন্ট মানে হচ্ছে বি, ডি হবে সঠিক। বোথ বি এন্ড সি, আর্ল এবং হচ্ছে কি আছে আর্ল বানানে দেখুন আপনি বিপদে পড়বেন। ই এ আর ডাবল এল না, শুধু এল। সত্য ভয়েস মিন্স সত্য ভয়েস। সত্য ভয়েস শব্দের অর্থ কি? সত্য ভয়েস বলতে আপনি কোনটাকে বুঝেন? সত্য ভয়েস বলতে আপনি কোনটাকে বুঝেন? সত্য ভয়েস মানে কি? ইন এ কাম ভয়েস, একটা শান্ত শব্দ। দে কেম হেয়ার স্মাইলিং, তারা সেখানে হেসে হেসে এসেছিল। স্মাইলিং শব্দটা এখানে কি? পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি কনজাংশন? দে কেম হেয়ার, তারা সেখানে এসেছিল স্মাইলিং, হেসে হেসে তারা এখানে এসেছিল। তাহলে এটা কোন ধরনের শব্দ? স্মাইলিং শব্দটা কোন ধরনের শব্দ? বুঝে শুনে উত্তর দিবেন। দে কেম হেয়ার, তারা সেখানে এসেছিল। দা কেম হেয়ার, তারা সেখানে এসেছিল। তাহলে এটা কি হবে বলুন? দা কেম হেয়ার স্মাইলিং, এখানে স্মাইলিং শব্দটা কোন ধরনের শব্দ? এটা কি পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি কনজাংশন? কোনটা হবে?
চামেলি সেন, উত্তর সঠিক। চামেলি সেন, চামেলি সেন সহ বেশ কয়েকজন উত্তর, সরি চামেলি সেন না, বেশ কয়েকজন উত্তর সঠিক হয়েছে। ভার্বের দোষ বা গুণ বললে তাকে বলে অ্যাডভার্ব। দে কেম হেয়ার, তারা সেখানে এসেছে। আশা 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 এসেছে, কেমনে এসেছে? হি 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 করে এসেছে, হাসতে হাসতে এসেছে। তার মানে হচ্ছে কি তারা হাসন্ত অবস্থায় এসেছে, তাই এটা একটা ভার্বের একটা গুণ বোঝাচ্ছে, তাই এটাকে বলে হচ্ছে কি অ্যাডভার্ব। চুজ দ্য বেস্ট আনসার। চারটার মধ্যে সঠিক কোনটা? আই ওয়েন্ট এট দিস হোম, আই ওয়েন্ট টু হিজ হোম, আই ওয়েন্ট টু হিজ হোম, আই ওয়েন্ট হিজ হোম, আই ওয়েন্ট ইন হিজ হোম, আই ওয়েন্ট ইন হিজ হোম। কোনটা সঠিক হবে? অনেকে পার্টিসিপল দিয়েছেন, পার্টিসিপল হবে না। পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন পার্টিসিপল, আর নাউনের কাজ করলে জিরান্ড। নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করতেছে না, এখানে অ্যাডভার্বের কাজ করেছিল আগের বাক্যে। আই ওয়েন্ট টু হিজ হোম, আমি গিয়েছিলাম তার বাসায়। আই ওয়েন্ট টু হিজ হোম, আমি তার বাসায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু হিজ হোম, আমি তার বাসায় গিয়েছিলাম। I went to his home. Choose the best answer. Music was dash full swing when I came. এখানে প্রিপোজিশন কোনটা হবে? এখানে প্রিপোজিশন কোনটা হবে? এখানে প্রিপোজিশন কোনটা হবে? ইন ফুল সুইং হোয়েন আই কেম, যখন আমি ছিলাম তখন একেবারে পুরোপুরি ছিল। ইন ফুল, মিউজিক ওয়াজ ইন ফুল সুইং হোয়েন আই কেম, পুরোপুরি রূপে মিউজিকটা চলতেছিল। চুজ দ্য বেস্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি হ্যাজ নট গট এ টিকেট, সে একটা টিকিট পায়নি। এমনকি আমিও, এই টাইপের কোনো একটা অর্থ হবে। তাহলে কি হবে? হি হ্যাজ নট গট এ টিকেট, সে টিকিট পায়নি। ধরেন আজকে আপনি কমলাপুরে গিয়েছেন, সকালে গিয়ে দেখবেন বাস দিয়ে বিশাল লম্বা এক সিরিয়াল, ঈদের আগে টিকিট লম্বা, সবাই বাড়ি যাবে। এখন আপনি গিয়ে টিকিট পাননি, এখন আপনি বাকি অংশটা কি করবেন? নেইদার হ্যাঁ বাই, এমনকি আমিও পাইনি। সে একটা টিকিট পায়নি, এমনকি আমিও পাইনি। সে গিয়ে সকালে গিয়েছে পাইনি, আমি একটু পরে গিয়েছি তাও পাইনি। তাহলে আমি একটু পরে গিয়েছি তাও আমরা পাইনি। চুজ দ্য বেস্ট আনসার। হি ইজ বোথ অ্যাক্টর অ্যান্ড এ ডিরেক্টর। He is both an actor and a director. কোনটা হবে? He is both, সে একজন অভিনেতা এবং একজন পরিচালক। এটা ইংরেজি কি হবে? সে একজন অভিনেতা এবং একজন পরিচালক। সে একজন অভিনেতা এবং সে একজন পরিচালক। সে একজন অভিনেতা এবং একজন পরিচালক। He is both an actor and director. Both মানে হচ্ছে দুইটাই, সে একজন ডিরেক্টর এবং হচ্ছে একজন পরিচালক। Which of the following is a synonym for astute? Astute শব্দের synonym কি? Astute শব্দের synonym কোনটি? উত্তর দিবেন। Foolish, stupid, shrewd, unintelligent. Unintelligent, astute. তার অর্থটা কি? astute শব্দের অর্থ কি? astute এটা হচ্ছে একটা চাইনিজ শব্দ থেকে এসেছে। এই astute শব্দের অর্থটা হচ্ছে shrewd, 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 shrewd. Shrewd এর মানে হচ্ছে কি? shrewd. Go. A gave story in verse is called. A gave story in verse is called. কোন একটা ভার্সের মধ্যে যদি গেভ স্টোরি থাকে তাহলে তাকে আমরা কোন ধরনের সাহিত্য বলি? হাইম, বেলেড, উড, ইপিলগ। ইপিলগ কোনটা বলি? অবশ্যই বলি বেলেড। গেভ স্টোরি, যেখানে কি আছে গীত টেনে টেনে গাইতে হয় তাকে আমরা বলি কি? ব্যালেড, ব্যালেড, ব্যালেড। হাইম বলি না, ব্যালেড বলি। থমাস কিডস দ্য স্পেনিশ ট্রাজেডি ইনফ্লুয়েন্সড বাই, তিনি কাকে দিয়ে এটাতে ইনফ্লুয়েন্স হয়েছিলেন?
অর্থাৎ কাকে দেখে, তিনি কোন সাহিত্যটা দেখে তিনি এই সাহিত্যটা রচনা করার জন্য তিনি সবচেয়ে বেশি উদগ্রীব ছিলেন। কোন একটা সাহিত্য দেখে তিনি কি করেছিলেন, তিনি একেবারে উদগ্রীব ছিলেন। কোন সাহিত্যটা দেখে? এইখানে তো সিনেসিয়া, 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 সিনেসিয়া। থমাস কিটস দ্য স্পেনিশ ট্র্যাজেডি ইনফ্লুয়েন্সড বাই সিনেসিয়া, সিনেসিয়াটা দেখে তিনি এই স্পেনিশ ট্র্যাজেডিটা রচনা করেছেন। আই হ্যাভ টেকেন অল নলেজ ফর মাই কি আছে প্রভিন্স ওয়াজ সেড বাই, কে কথা বলেছেন? এই কথাটি কে বলেছেন? এই কথাটি কে বলেছেন? আচ্ছা, এখানে তো আমাদের উত্তর করে দেয়া আছে, এটা বেকন, ফ্রান্সিস বেকন। হু অ্যামং দ্য ফলোইং ইজ নট এ নোবেলিস্ট, কে নোবেলিস্ট নন? এই চারজনের মধ্যে থেকে কে কোনো নোবেল রচনা করেননি? এই চারজনের মধ্যে থেকে হু অ্যামং দ্য ফলোইং ইজ নট এ নোবেলিস্ট, কে কোনো নোবেল লেখে নাই জীবনে? হার্ডি, থমাস হার্ডি, জয়েস, এরপরে কেছে থেকেরি, এরপরে কেছে উইলিয়াম ব্লেক। কে কোনো নোবেল রচনা করেননি? এই চারজনের মধ্যে থেকে কে কোনো নোবেল রচনা করেননি? এই চারজনের মধ্যে থেকে কে কোনো নোবেল রচনা করেননি? উইলিয়াম ব্লেক, তিনি ছিলেন একজন পেইন্টার অ্যান্ড এ পোয়েট, তিনি জীবনে কোনো নোবেল রচনা করেননি। তিনি একজন কবি ছিলেন, তিনি উপন্যাস রচনা করেননি। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক তিনি ছিলেন একজন কি কবি। উইলিয়াম ব্লেক তিনি একজন কবি ছিলেন, তিনি জীবন এবং তিনি একজন কি ছিলেন? পেইন্টার ছিলেন, চিত্রকর। তিনি খুব সুন্দর সুন্দর চিত্র তৈরি করতে পারতেন উইলিয়াম ব্লেক। One of the four mentioned Blue is not a poet of romantic age. রোমান্টিক পিরিয়ডের কবি নন কে? এই চারজনের মধ্যে থেকে রোমান্টিক পিরিয়ডের কবি নন কে? বাংলা ইংরেজি সাহিত্য, আমরা বাংলা সাহিত্য পড়েছিলাম প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। প্রাচীন যুগের একটা সাহিত্য পড়েছিলাম, প্রথম প্রশ্নই চর্যাপদ। কোনটা প্রাচীন যুগের নিদর্শন নয়? ওল্ড পিরিয়ড, ইংরেজিতে কি আছে? মিডল পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড, হ্যাঁ না, রেনেসা পিরিয়ড, রেনেসা। এরপরে কি আছে? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড। এরপরে কি আছে? রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের একেবারে ছোট কয়েকজন সাহিত্যিক পড়লেই, 4 থেকে 5 জন সাহিত্যিক পড়লেই এখানে 3 থেকে 4টা প্রশ্ন বিসিএসে কমন। একমাত্র পিরিয়ড হচ্ছে রোমান্টিক পিরিয়ড ইংরেজি সাহিত্যে, যেই সাহিত্যে মাত্র 4 থেকে 5 জন সাহিত্যিক পড়লেই 3 থেকে 4টি প্রশ্ন কমন পাওয়া যায়। রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। এরপরে কি আছে? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ওল্ড, মিডল, রেনেসা, নিউ ক্লাসিক্যাল, ভিক্টোরিয়ান, রোমান্টিক, মডার্ন, পোস্ট মডার্ন। এই হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, 8টা ভাগে বিভক্ত। আর বাংলা সাহিত্য সহজ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে এই চারজনের মধ্যে কি আছে? জন কিটস, পিবি শেলি, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এই 3 জনে খুব মিলেমিশে সাহিত্য রচনা করেছেন। এদের কাজই হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক, লাভ, ভালোবাসা কেন্দ্রিক কিছু সাহিত্য রচনা করেছেন। কিন্তু উইলিয়াম ফকনার তিনি রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন না। উইলিয়াম ফকনার তিনি রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন না। এরপরে গেছে লাঞ্চন ইজ এ ফেমাস শর্ট স্টোরি রাইটেন বাই, কে রচনা করেছেন? লাঞ্চন শব্দটা, এই যে ছোট্ট একটা গল্প, একটা ছোট গল্প রচনা করেছেন, কে রচনা করেছেন? কোন সাহিত্যিক এই লাঞ্চন শব্দটা রচনা করেছেন? কোন সাহিত্যিক? উইলিয়াম সমারসেট মম, উইলিয়াম সমারসেট মম একজন মহিলা সাহিত্যিক। উইলিয়াম সমারসেট মম, উইলিয়াম সমারসেট মম। অফ হিউম্যান বন্ডেজ ইজ রাইটেন বাই, অফ হিউম্যান বন্ডেজ ইজ রাইটেন বাই, কে রচনা করেছেন? অফ উইলিয়াম, অফ হিউম্যান বন্ডেজ, মানুষের বন্ধুত্বের মধ্যে, এটাও মম রচনা করেছেন, সমারসেট মম। মম এক্সপ্লেইন হিজ ফিলোসফি অফ লাইফ, তিনি কোথার মধ্যে, তিনি কোন সাহিত্যের মধ্যে তিনি তার জীবনের ফিলোসফিটা রচনা করেছেন? জীবনের দর্শন, জীবনের বিস্তারিত আলোচনা তিনি কোন সাহিত্যের মধ্যে রচনা করেছেন? জীবনের কোন সাহিত্যের মধ্যে তিনি তার জীবনকে বিস্তারিত করেছেন, জীবনের দর্শনকে রচনা করেছেন? কি আছে? দ্য সুইমিং আপ, দ্য সামিং আপ, দ্য সামিং আপ। What is the last major novel of William Somerset Maugham? উইলিয়াম সমারসেট মম এর কি আছে? কি চেয়েছে?
লাস্ট মেজর নোবেল, সবচেয়ে শেষের দিক থেকে সর্বশেষ তিনি কোন বিখ্যাত সাহিত্যটা রচনা করেছেন? রোজার্স ইটস, রোজার্স ইটস, রোজার্স ইটস। Who was born in France but wrote his works in England? তিনি একজন মহিলা কবি ছিলেন, ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি ইংল্যান্ডে তিনি বসবাস করতেন এবং ইংরেজি সাহিত্যে উনি খুবই গুরুত্বপূর্ণ। এই চারজনের মধ্যে কে? এই চারজনের মধ্যে কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চারজনের মধ্যে? Who was born in France but wrote his works in English? ইংলিশে তিনি রচনা করেছেন এবং ইংল্যান্ডে বসবাস করতেন। উইলিয়াম সমারসেট মম। Who wrote the famous novel Liza of Lambeth? লিজা অফ ল্যাম্বেথ, লিজা অফ ল্যাম্বেথ, এটা কে রচনা করেছেন? লিজা অফ ল্যাম্বেথ। তানজিলা তমা সবার আগে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। লিজা অফ ল্যাম্বেথ, উইলিয়াম সমারসেট মম। Who wrote famous novel A Portrait of an Artist as a Young Man? কে রচনা করেছেন? এটা গুরুত্বপূর্ণ এবং এটা বিসিএস এর নেক্সট কোয়েশ্চন। Who wrote famous novel A Portrait of an Artist as a Young Man? এই সাহিত্যটা কে রচনা করেছেন? জেমস জয়েস, জেমস জয়েস রচনা করেছেন এ পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট আস এ ইয়ং ম্যান। এটা রচনা করেছেন কে? জেমস জয়েস। রোমান্টিসিজম, রোমান্টিসিজম ইজ মেইনলি কানেক্টেড উইথ, রোমান্টিসিজম কার সাথে যুক্ত? জয় অ্যান্ড হ্যাপিনেস, এক্সেপশন অ্যান্ড ডিস অ্যাপয়েন্টমেন্ট, কার সাথে এই রোমান্টিসিজমটা যুক্ত? এক্সাইটমেন্ট অ্যান্ড সেন্সেশন, লাভ অ্যান্ড বিউটি, লাভ অ্যান্ড বিউটি। উত্তর কেউ দিয়েছেন এ, কেউ দিয়েছেন ডি, দুটার মধ্যেই হবে। কাছাকাছি উত্তর, জয় অ্যান্ড হ্যাপিনেস নাকি লাভ অ্যান্ড বিউটি? রোমান্টিসিজম, এই রোমান্টিসিজম মানে এই রোমান্টিক পিরিয়ডের কবিরা কোন বিষয়কে কেন্দ্র করে সাহিত্য রচনা করেছেন? জন কিটস, উইলিয়াম ওরসুথ, পিবি শেলি, ওনারা কোন কেন্দ্রকে, কোন সাহিত্যকে কেন্দ্র করে তারা সাহিত্য রচনা করেছেন? কোন বিষয়কে? জয় অ্যান্ড হ্যাপিনেস নাকি লাভ অ্যান্ড বিউটি? ভালোবাসা এবং হচ্ছে কি সৌন্দর্য, সৌন্দর্য, প্রকৃতি প্রেমী ছিলেন উইলিয়াম ওরসুথ। আই ওয়ান্ডার লংলি আসে কোল্ড, ডেফডিল। এরপরে কি আছে? দ্য সলিটারি রিপার্ট, দ্য সলিটারি রিপার্ট সব বেশ কিছু সাহিত্য রচনা করেছেন উইলিয়াম ওরসুথ। এরপরে জন কিটস, এরপরে কে ছিলেন? পিবি শেলি। ওনারা সবাই কি ছিলেন? ভালোবাসা এবং হচ্ছে সৌন্দর্যের ওনারা কি ছিলেন? মূর্ত প্রতীক। Which is known as a romantic period of English literature? ইংরেজি সাহিত্যের কোন অংশে, ইংরেজি সাহিত্যের কোন অংশে এই রোমান্টিক পিরিয়ডটা ছিল? 1550 থেকে 1558, 1649 থেকে 1660, 1798 থেকে 1832, কোন অংশটা ছিল রোমান্টিক পিরিয়ড? এটা বাংলা সাহিত্যে এরকম দেয় না, ইংরেজি সাহিত্যে আমরা প্রায়ই দেখতে পেয়েছি এবং এটাও একটা এক্স কোয়েশন যে একটা টার্ম ধরে দেয় যে এই সময়টা কোন সময়ের সাথে যুক্ত ছিল। 1798 থেকে 1832, 1798 থেকে 1832। 1798 সালে একটা বিখ্যাত সাহিত্য রচনা করেছিল, তার নাম কি? তার একটা সাহিত্য রচনা করা হয়েছিল যে সাহিত্যের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ইংরেজি সাহিত্যের রোমান্টিসিজম অথবা কি রোমান্টিক পিরিয়ড শুরু হয়। লাইরিক্যাল ব্যালেট, এই লাইরিক্যাল ব্যালেট দুজন সাহিত্যিক রচনা করেছেন। 24টা কাব্য কবিতা ছিল এখানে, একজনের 19টা, আরেকজনের বাকি 5টা। তারা দুই বন্ধু মিলে এই লাইরিক্যাল ব্যালেট রচনা করেছিলেন। এই লাইরিক্যাল ব্যালেট রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ডের শুরু হয়। কে কে রচনা করেছিলেন এই লাইরিক্যাল ব্যালেট? লিরিক্যাল ব্যালেট এটা কে রচনা করেছিলেন বলুন? 1898, 1550 থেকে 1558, এটা কোনো যুগ নাই। দেখুন খুব সুন্দর করে দিয়েছে, বাকি যুগগুলো আছে। এটা হচ্ছে কি 1649 থেকে 1660, এটা একটা যুগের একটা পার্ট। এটা হচ্ছে কি রেনেসাঁ পিরিয়ডের একটা অংশ মাত্র। ইজেসিসি, কেলার ক্যারোলাইন এবং কমনওয়েলথ পিরিয়ড। এটা 1910 থেকে 1936 কোনো সুযোগ নাই এখানে। এস.টি. কলেরিজ রচনা করেছিলেন। গুড তঞ্জিলা, থ্যাংক ইউ। এস.টি. কলেরিজ, তারা দুই বন্ধু মিলে যখন লিরিক্যাল ব্যালেড রচনা করেছিলেন তখন থেকেই এই রোমান্টিক সাহিত্য, রোমান্টিক পিরিয়ড শুরু হয়। ওকে,
এরপরে কি আছে, হু রোট দ্য প্লে ডক্টরস ডিলেম্মা। ডক্টরস ডিলেম্মা খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্য, বিশেষ বেশ কয়েকবার এসেছে ডক্টরস ডিলেম্মা। স্যার আপনি ইংরেজি সাহিত্য পড়ালে ভালো হতো। না, ইংরেজি সাহিত্য পড়ানোর অনেক স্যার আছে, বাংলা সাহিত্য পড়িয়ে কুল পাই না। আচ্ছা এখন আসুন, এইটা কে রচনা করেছেন? স্যামুয়েল বেকেল, এস.এম. জে.এম. সিংহ, জি.বি. শ, থমাস কিড কে রচনা করেছেন? ডক্টরস ডিলেম্মা, খুবই ফেমাস একটা সাহিত্য। ডক্টরস ডিলেম্মা। জি.বি. শ, জর্জ বার্নার্ড শো জি.বি. শো রচনা করেছেন। ইংরেজি সাহিত্যের একজন কিংবদন্তি কালোজয়ী সাহিত্যিক জি.বি. শো। জর্জ বার্নার্ড শো থেকে প্রশ্ন আসে না এমন কোনো বিসিএস আমাদের ইতিহাসে হয়নি, খুব একটা হয়নি যে জি.বি. শো থেকে প্রশ্ন আসে না। আর্ম অ্যান্ড ম্যান অ্যান্ড সুপারম্যান, তো বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য উনি রচনা করেছেন। এখন একটু বলবেন যে এই যে এতক্ষণ ধরে আপনি মডেল টেস্ট দিচ্ছেন, কার কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন একটু কাউন্ট করবেন, কাউন্ট করে একটু জানানোর চেষ্টা করবেন যে আপনি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন এবং ক দাগাতে গিয়ে কখনো খ দাগিয়েছেন কিনা, ককে দাগাতে গিয়ে কখনো খ দাগিয়েছেন কিনা, বা হচ্ছে একটা দাগাতে গিয়ে মনে হয়েছে কিনা এটার উত্তর হবে 10 বা এটার উত্তর হবে 9, এরকম হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন। শফিউল আলম 29, 70-এর মধ্যে 29 নাকি 35-এ 29? শফিউল আলম ইংলিশে 29, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, অভিনন্দন। ইংলিশ প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন ছিল না, একবার ইজি একটা প্রশ্ন এখানে। এই প্রশ্নটা ইজি ছিল, প্রশ্নটা অনেকটা ইজি ছিল। ওয়াকিল উদ্দিন লিখছেন 26টে হয়েছে 26, যদি 35 থেকে 26 হয় এনাফ। আপনার 120 হলে সর্বোচ্চ নাম্বার, 120 থেকে 25 সর্বোচ্চ কাটমার্কস ছিল পিএসসির ইতিহাসে। সো আপনার কাজ হচ্ছে মডেল টেস্টে আপনাকে 200 মধ্যে 200 পেতে হবে, বিষয়টা এরকম না যেন মডেল টেস্ট পরীক্ষাটা দেবেন এই কারণে যে আপনি কোথায় ভুল হচ্ছে, কোনটা উত্তর দিতে পারতেছেন কিনা, কোনটার কি অবস্থা, এটা একটু দেখে শুনে দেবেন। আমরা এখানে দেখতে পাই কি আছে, উইলিয়াম সমারসেট মমা থেকে 5টা প্রশ্ন দিয়েছি, বিসিএসে থাকবে না। তার মানে মমা থেকে যদি পড়ে থাকেন 5টা পেরেছেন, আর উইলিয়াম সমারসেট মমা যদি না পড়ে থাকেন একটাও পারেন নাই। এটা জাস্ট মডেল টেস্ট, এখানে এরকম থাকবে একটা বা দুইজন কবি সাহিত্যিক থেকে 4টা-5টা প্রশ্ন দেওয়া থাকবে, বিসিএসে সর্বোচ্চ একটা থাকবে অথবা দুটো থাকবে, যেমন আছে উইলিয়াম শেক্সপিয়ার, জি.বি. শো, এরপরে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে সহ বেশ কয়েকজন সাহিত্যিক থেকে আমরা মাঝে মাঝে দেখতে পাই এক সাহিত্যিকের 2টা প্রশ্ন এসেছে, সবসময় কিন্তু না, সবসময় কিন্তু আসে নাই। জগদীশ রায় 57 হয়েছে, জগদীশ রায়, থ্যাংক ইউ। শাকিল খান লিখছেন 45 হলে হবে না দাদা, আরও বাড়াতে হবে, আরও প্রশ্ন বাড়াতে হবে। 70-এর মধ্যে যদি মডেল টেস্টে এত কম হয় তাহলে কেমনে? বাংলায় 29 আর হচ্ছে ইংলিশে কত লিখছেন? 30। বাংলায় কম কেন? বাংলা প্রশ্ন তো তুলনামূলক সহজ বেশি ছিল। এতক্ষণ আমরা যে মডেল টেস্টে দিচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ির 46 বিসিএস এর জন্য স্পেশাল মডেল টেস্ট বই থেকে আমরা জাস্ট একটা বাংলা অংশ এবং একটা ইংরেজি অংশ নিয়েছি। আপনাদের এই মডেল টেস্ট বইটি আপনাদের জন্য আমাদের এই মডেল টেস্ট বইটি সাজানো হয়েছে প্রায় 10,000 প্রশ্ন সম্বলিত। আপনি চাইলে সাবজেক্টিভ যে আমি বাংলা বইটা শেষ করেছি, শুধু বাংলার উপর 10টা মডেল টেস্ট দেবো, এই সুযোগ আছে। শুধু ইংরেজি, শুধু বিজ্ঞান, যেই দিন যে বই শেষ করবেন লাস্ট মুহূর্তে, যেই দিন যে বইটা আপনি শেষ করবেন, ভূগোল, ইতিহাস, নৈতিকতা, এরপরে হচ্ছে গণিত, বিজ্ঞান, ওই সাবজেক্টের উপর 25টা করে মডেল টেস্ট দিতে পারবেন আমাদের এই বিদ্যাবাড়ি মডেল টেস্ট থেকে। আর পূর্ণাঙ্গ মডেল টেস্ট পিএসসি যেভাবে প্রশ্ন করে, বাংলায় 35, ইংরেজিতে 35, এরকম করে 25টি মডেল টেস্ট আছে। এবং এর সাথে যুক্ত আছে সাম্প্রতিক যে তথ্যাবলী, সাম্প্রতিক যে তথ্যগুলো বিসিএস পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা তথ্যই আমাদের এখানে যুক্ত আছে। সাম্প্রতিক যে তথ্যগুলো আছে এখানে, সাম্প্রতিক তথ্যগুলো আমাদের এখানে যুক্ত আছে সবগুলোই। আপনি চাইলে সাম্প্রতিক, এরপরে হচ্ছে সাবজেক্টিভ এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবেন। এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে থেকে আমরা প্রায়ই হয়তো আমরা আরও 2-1টা সাবজেক্টের লাইভ মডেল টেস্ট নিব। তবে আপনাদের সাথে কেমন লেগেছে এটা একটু কমেন্টে জানালে আমরা আপনাদের জন্য পরবর্তী লাইভ দিতে আমাদের জন্য সুবিধা হতো। আর এতক্ষণ
স্যার বইটির মূল্য কত? খাদ্য অধিদপ্তরের জন্য আপনাদের কি কোনো সাজেশনস আছে? জি, খাদ্য অধিদপ্তরের জন্য সাজেশনস বলতে আপনি দেখবেন বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে আমাদের কিছু ক্লাস আছে। বাংলার জন্য আমার কিছু ক্লাস আছে, সাধারণ জ্ঞানের জন্য কিছু ক্লাস আছে, সজ্জাদ স্যারের, সোহাগ স্যারের বা রফিক স্যারের ম্যাথ ক্লাস আছে, বেশ কিছু ক্লাস আছে আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে। আইরিন আক্তার, স্যার বইটির প্রাইস কত? আপনার এই বইটির প্রাইস সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আপনি আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের লাস্টে 860 থেকে 861 এবং 862 পাবলিকেশনসের নাম্বার, আপনারা চাইলে আমাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী লাইভ কখন হবে আমাদের এই পেজে যোগ রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী লাইভ আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে প্রত্যেক দিন কোন সময়ে কখন লাইভ হবে। তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে।